গত সপ্তাহে ঢাকায় ৩ দিন ধরে লোডশেডিং ছিল। গরমে রাত কাটানো অসম্ভব হয়ে গিয়েছিল। শ্বশুরমা সিদ্ধান্ত নিল সবাই ছাদে ঘুমাবে। মশারি টানিয়ে সবাই শুয়ে পড়ল। আমার স্বামী ক্লান্ত হয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল। শ্বশুরমাও ঘুমিয়ে গেলেন, কিন্তু আমি আর শ্বশুরজি জেগেছিলাম। আমি তারা দেখছিলাম। হঠাৎ শ্বশুরজি উঠে আমার পাশে এসে শুয়ে পড়লেন। আমি চমকে উঠলাম। ফিসফিস করে বললাম, বাবা, আপনি এখানে কেন? তিনি খুব আস্তে বললেন, তোমাকে কিছু দেখাতে হবে, উঠে এসো ওই কোনায়। আমি উঠে তার সাথে ছাদের এক কোনায় গেলাম, যেখানে কেউ দেখতে পাবে না। তিনি তার পকেট থেকে একটা পুরনো চামড়ার ডায়েরি বের করলেন। বললেন, এটা খুলে দেখো। আমি মোবাইলে টর্চ চালিয়ে ডায়েরিটা খুললাম। প্রথম পৃষ্ঠায় লেখা, আমার গোপন ভালোবাসা। পাতা উল্টাতে লাগলাম। সব পাতায় কবিতা, সব কবিতার শেষে আমার নাম। আমি হতভাগ হয়ে গেলাম। শ্বশুরজি বললেন, তুমি এই বাড়িতে আসার পর থেকে আমি প্রতি রাতে তোমার নামে একটা করে কবিতা লিখি। এই ডায়েরিতে ১২৩টা কবিতা আছে, মানে ১২৩টা রাত আমি তোমাকে নিয়ে চিন্তা করে কাটিয়েছি। আমি পাতা উল্টাতে লাগলাম। সব কবিতা আমার চোখের রং, আমার হাসি, আমার কথা বলার ধরন নিয়ে। আমি অভিভূত হয়ে গেলাম। কেউ আমার জন্য এত কিছু লিখেছে। তিনি আমার হাত ধরলেন, বললেন, আমি জানি আমার বয়স তোমার চেয়ে অনেক বেশি, কিন্তু ভালোবাসার কোনো বয়স নেই। আমি চাই এই ডায়েরির পরের পাতাগুলো তোমার সাথে কাটানো দিনের স্মৃতি দিয়ে ভরিয়ে তুলতে। তুমি কি আমার সাথে সেই জীবন শুরু করবে? এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে। সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয়, সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মিতালি সেন। আমার বয়স ৪১ বছর। আমার স্বামীর নাম সৌরভ সেন, বয়স ৪৪ বছর। আমাদের ২ সন্তান। রিয়ান ১৮ বছর বয়সী, ইউনিভার্সিটিতে পড়ে। তিয়াশা ১১ বছর বয়সী, স্কুলে যায়। তারার আলোয় শ্বশুরদির মুখ দেখতে পাচ্ছিলাম। কবিতাগুলো পড়ে আমার বুকের ভেতর একটু অপরিচিত উষ্ণতা জেগেছিল। কেউ আমাকে এভাবে ভালোবেসেছে, এই প্রথম বুঝলাম। মনে হলো হ্যাঁ বলে দিই, কিন্তু পরমুহূর্তে ডায়েরিটা তার হাতে ফেরত দিয়ে শক্ত গলায় বললাম, বাবা, এসব ভুলে যান। আমি আপনার ছেলের স্ত্রী। আমাদের মধ্যে এমন সম্পর্ক হতে পারে না। শ্বশুরজি মৃদু হাসলেন, বললেন, তুমি ঠিক বুঝতে পারোনি মিতালি। এই ডায়েরিটা আসলে তোমার জন্যই, কিন্তু ভালোবাসার জন্য নয়। এটা একটা রহস্যের চাবি। আমি অবাক হয়ে তাকালাম। রহস্য? কিসের রহস্য? তিনি ডায়েরির একদম শেষের পাতাটা খুললেন। সেখানে একটা মানচিত্র আঁকা ছিল। আমাদের বাড়ির ছাদের মানচিত্র, কিছু জায়গায় লাল দাগ দেওয়া। শ্বশুরজি বললেন, এই বাড়ি নির্মাণের সময় আমার দাদা এখানে কিছু লুকিয়ে রেখেছিলেন। বহু বছর ধরে আমি সেই জিনিসটা খুঁজছি, কিন্তু কেউ জানে না আমি কি খুঁজছি। তাই আমি এই ডায়েরিতে কবিতার ছদ্মবেশে সব সূত্র লিখে রেখেছি। তোমার নামে লেখার কারণ হল, তুমি যদি কখনো এই ডায়েরি পাও, তুমিই বুঝতে পারবে এর আসল অর্থ। আমি কিছুটা স্বস্তি পেলাম, কিন্তু এখন আরও কৌতূহলী হলাম। আপনার দাদা কি লুকিয়ে রেখেছিলেন? তিনি চারপাশে তাকালেন, নিশ্চিত হলেন সবাই ঘুমিয়ে আছে। তারপর ফিসফিস করে বললেন, ৩০ বছর আগে ঢাকায় একটা বিশাল ডাকাতি হয়েছিল। একটা জাদুঘর থেকে অমূল্য একটা মূর্তি চুরি হয়েছিল। সেই মূর্তিটা ছিল প্রায় ৪০০ বছরের পুরনো, সোনা আর হিরে দিয়ে তৈরি। আমার দাদা সেই ডাকাতির দলের সাথে জড়িত ছিলেন। আমার চোখ বড় হয়ে গেল। কি বলছেন আপনি? শ্বশুরজি মাথা নাড়লেন। হ্যাঁ, সত্যি, আমার দাদা চোর ছিলেন না, কিন্তু তিনি সেই মূর্তিটা চুরির পরিকল্পনায় সাহায্য করেছিলেন। পুলিশ যখন তদন্ত শুরু করল, তখন আমার দাদা বুঝলেন যে ধরা পড়ার সম্ভাবনা আছে। তাই তিনি তার অংশের মূর্তিটা এই বাড়িতে লুকিয়ে রেখেছিলেন। কিন্তু লুকানোর কয়েকদিন পরে তিনি হার্ট অ্যাটাকে মারা যান। মারা যাওয়ার আগে তিনি শুধু আমার বাবাকে বলেছিলেন, ছালে তারার নিচে আমাদের ভবিষ্যৎ লুকানো আছে, কিন্তু ঠিক কোথায় লুকানো সেটা বলে যেতে পারেননি। আমি ডায়েরিটা আবার খুললাম। এবার নতুন চোখে দেখতে লাগলাম। প্রতিটা কবিতায় কিছু না কিছু ইঙ্গিত ছিল। একটা কবিতায় লেখা ছিল, তোমার হাসি যেন পূর্ব আকাশের প্রথম আলো। আরেকটায় লেখা, তোমার পায়ের শব্দ গোনার ১২-১৩। আরেকটায় লেখা,
তোমার চুলের ঘ্রাণ উত্তরের বাতাসে ভেসে আসে। শ্বশুরজি বললেন, প্রতিটা কবিতা একটা দিক নির্দেশনা। পূর্ব আকাশ মানে ছাদের পূর্ব দিক, গোনার 12-13 মানে পূর্ব দিকের দেওয়াল থেকে 13 কদম, উত্তরের বাতাস মানে সেখান থেকে উত্তরে তাকাতে হবে। আমি রোমাঞ্চিত হলাম। তাহলে এখনই খুঁজব? তিনি মাথা নাড়লেন, না এখন নয়, সবাই ঘুমিয়ে আছে। আমরা যদি এখন খোঁড়াখুড়ি শুরু করি সবাই জেগে উঠবে। আর আমি একা এই কাজ করতে পারব না, আমার বয়স হয়েছে, তোমার সাহায্য দরকার। আমি ভাবলাম, এটা ঠিক না ভুল, একটা চুরি করা মূর্তি খুঁজে বের করা? কিন্তু আমার ভেতরের অ্যাডভেঞ্চার প্রেমী মনটা আমাদের ঠেলে দিচ্ছিল। আমি বললাম, ঠিক আছে, আমি সাহায্য করব, কিন্তু মূর্তিটা খুঁজে পেলে আমরা পুলিশে জমা দেব, এটা চুরি করা জিনিস। শ্বশুরজি হাসলেন, তুমি সৎ মেয়ে মিতালি। ঠিক আছে, আমরা সেটা পুলিশে জমা দেব, কিন্তু আগে খুঁজে তো বের করি। পরের দিন সকালে সবাই নিচে নেমে গেল। শ্বশুরজি আর আমি ছাদে রয়ে গেলাম। আমরা ডায়েরি খুলে প্রতিটা কবিতা মেলাতে লাগলাম। প্রথম কবিতা অনুযায়ী আমরা পূর্ব দিকের দেওয়াল থেকে 13 কদম হাঁটলাম। সেখানে একটা পুরনো ফুলের টব রাখা ছিল। দ্বিতীয় কবিতায় লেখা ছিল, তোমার চোখের রং মাটির গভীরে লুকানো। আমরা টবটা সরালাম। নিচে মেঝেতে একটা ছোট্ট ফাটল দেখা গেল। শ্বশুরজি একটা ছোট্ট হাতুড়ি এনেছিলেন। আস্তে আস্তে সেই ফাটল বড় করতে লাগলাম। হঠাৎ আমার স্বামীর গলা শুনলাম, মা, তুমি ওপরে কি করছ? আমরা দুজনে চমকে গেলাম। তাড়াতাড়ি টবটা আবার রেখে দিলাম। আমি নিচে নেমে গেলাম। সৌরভ জিজ্ঞাসা করল, তুমি ছাদে কি করছিলে? আমি মিথ্যে বললাম, আরে ওই ফুলের টবগুলোতে পানি দিচ্ছিলাম, গরমে শুকিয়ে যাচ্ছে। সৌরভ কিছু সন্দেহ করল না, কিন্তু আমি বুঝলাম এখন থেকে আরও সাবধান হতে হবে। সেদিন রাতে আবার লোডশেডিং হল। আমরা আবার ছাদে গেলাম। এবার শ্বশুরজি একটা ছোট্ট ড্রিল মেশিন নিয়ে এসেছিলেন। আমরা সবাই ঘুমিয়ে পড়ার জন্য অপেক্ষা করলাম। তারপর খুব আস্তে আস্তে সেই ফাটল বড় করতে লাগলাম। প্রায় আধ ঘণ্টা পরে আমরা একটা ছোট্ট গর্ত খুলতে পারলাম। শ্বশুরজি টর্চের আলো ফেললেন ভিতরে। কিন্তু সেখানে কোনো মূর্তি ছিল না, শুধু একটা ছোট্ট কাগজের টুকরো। আমরা সেটা বের করলাম। কাগজে লেখা ছিল, যদি তুমি এই সূত্র অনুসরণ করে এখানে পৌঁছেছ, তাহলে তুমি সঠিক পথে আছো। কিন্তু এটা শুধু একটা পরীক্ষা ছিল। আসল ধন আরও গভীরে লুকানো। পরবর্তী সূত্র খুঁজতে হবে সেই জায়গায় যেখানে পূর্ণিমার চাঁদের আলো সবচেয়ে বেশি পড়ে। শ্বশুরজি হতাশ হলেন, মানে এটা শুধু একটা পরীক্ষা ছিল, আসল জিনিস এখানে নেই। আমি বললাম, কিন্তু আমরা তো অন্তত একটা সূত্র পেয়েছি। পূর্ণিমার চাঁদের আলো ছাদের কোন জায়গায় সবচেয়ে বেশি পড়ে? শ্বশুরজি ভাবলেন, পূর্ণিমার রাতে চাঁদ থাকে পশ্চিম আকাশে, তাহলে ছাদের পশ্চিম দিকেই আলো বেশি পড়বে। পরের দিন আমরা ক্যালেন্ডার দেখলাম, পরশু পূর্ণিমা। আমরা অপেক্ষা করতে লাগলাম। পূর্ণিমার রাতে আবার সবাই ছাদে ঘুমাতে এলো। চাঁদের আলো উজ্জ্বল ছিল। আমরা দেখলাম ছাদের পশ্চিম দিকে একটা জায়গায় চাঁদের আলো সবচেয়ে বেশি পড়ছে। সেখানে একটা পুরনো জলের ট্যাঙ্ক রাখা ছিল। সবাই ঘুমিয়ে পড়ার পর আমরা সেই ট্যাঙ্কের কাছে গেলাম। ট্যাঙ্কটা অনেক বছরের পুরনো, এখন আর ব্যবহার হয় না। শ্বশুরজি ট্যাঙ্কের ভেতরে টর্চের আলো ফেললেন। ট্যাঙ্কের তলায় কিছু একটা চকচক করছিল। আমরা একটা দড়ি দিয়ে শ্বশুরজিকে ট্যাঙ্কের ভেতরে নামিয়ে দিলাম। তিনি নিচে গিয়ে সেই জিনিসটা তুলে আনলেন। এটা একটা ছোট্ট ধাতব বাক্স। বাক্সে একটা তালা ছিল। আমরা বাক্সটা খোলার চেষ্টা করলাম, কিন্তু তালার চাবি ছিল না। শ্বশুরজি বললেন, চাবি নিশ্চয়ই কোথাও লুকোনো আছে, আমাদের আবার ডায়েরি দেখতে হবে। আমরা ডায়েরির পাতা উল্টাতে লাগলাম। একটা কবিতায় লেখা ছিল, তোমার হৃদয়ের চাবি লুকানো আছে সেই জায়গায় যেখানে সূর্য প্রথম চুম্বন করে এই বাড়িকে। আমি বললাম, সূর্য প্রথম চুম্বন করে মানে সূর্যোদয়ের সময় সূর্যের আলো প্রথম কোথায় পড়ে? শ্বশুরজি বললেন, পূর্ব দিকে, বাড়ির পূর্ব দিকের দেয়ালে। পরের দিন সকালে আমরা ছাদে গেলাম। সূর্যোদয়ের সময় দেখলাম সূর্যের প্রথম রশ্মি পড়ছে পূর্ব দিকের দেয়ালের একটা বিশেষ জায়গায়। সেখানে ইটের মধ্যে একটা ছোট্ট ফাঁক ছিল। আমি আমার হাত ঢুকিয়ে দিলাম সেই ফাঁকে। ভেতরে কিছু একটা আছে। আমি সেটা বের করলাম। একটা পুরনো চাবি, মরিচা পড়া, কিন্তু এখনও ব্যবহারযোগ্য। আমরা খুব উত্তেজিত হলাম, তাড়াতাড়ি বাক্সটা নিয়ে এলাম। চাবি দিয়ে তালা খুললাম। বাক্সের ভেতরে একটা কাপড়ে মোড়া কিছু একটা ছিল। আমরা কাপড় খুললাম, কিন্তু সেখানে কোনো মূর্তি ছিল না, শুধু আরেকটা চিঠি। চিঠিতে লেখা ছিল, যেই চিঠি পড়ছ তুমি আমার যোগ্য উত্তরসূরি। তুমি সব সূত্র সঠিকভাবে অনুসরণ করেছ।
এখন আসল রহস্য প্রকাশ করার সময়। আমি কোনো মূর্তি চুরি করিনি। এটা ছিল একটা পরীক্ষা, একটা পরিবারের ধাঁধা। আমি চেয়েছিলাম দেখতে যে আমার পরবর্তী প্রজন্ম কতটা বুদ্ধিমান এবং ধৈর্যশীল। যে এই সব সূত্র মিলিয়ে এখানে পৌঁছেছে, সে প্রমাণ করেছে যে সে যোগ্য। আসল ধন কোনো সোনা বা হীরা নয়। আসল ধন হল এই পরিবারের ঐতিহ্য এবং ইতিহাস। এই বাড়ির প্রতিটা ইঁট, প্রতিটা কোণে লুকিয়ে আছে আমাদের পূর্বপুরুষদের গল্প। আমি চেয়েছিলাম আমার উত্তরসূরিরা সেই গল্পগুলো খুঁজে বের করুক, জানুক তাদের শিকড় কোথায়। এই বাক্সে আমি রেখে দিয়েছি আমাদের পরিবারের বংশলতিকা, পুরনো ছবি এবং প্রতিটা প্রজন্মের গুরুত্বপূর্ণ ঘটনার বিবরণ। এটাই তোমার প্রকৃত ধন। এটা সযত্নে রেখো এবং পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেও। চিঠি পড়ে আমরা দুজনেই নীরব হয়ে গেলাম। শ্বশুরজির চোখে পানি এসে গেল। তিনি বললেন, আমার দাদা কতটা বুদ্ধিমান ছিলেন। তিনি চেয়েছিলেন আমরা আমাদের শিকড়কে ভুলে না যাই। আর আমি এতদিন ভেবেছিলাম তিনি একজন চোর ছিলেন। আমরা বাক্স থেকে পুরনো ছবি আর কাগজপত্র বের করতে লাগলাম। সেখানে ছিল প্রায় ২০০ বছরের পারিবারিক ইতিহাস। প্রতিটা প্রজন্মের গল্প, তাদের সংগ্রাম, তাদের সফলতা, তাদের ব্যর্থতা। একটা পুরনো ছবিতে দেখলাম আমাদের পরিবারের প্রথম পূর্বপুরুষ। তিনি ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী, ব্রিটিশদের বিরুদ্ধে লড়েছিলেন। আরেকটা কাগজে লেখা ছিল আমাদের পরিবারের আদিনিবাস ছিল সিলেটে। তারপর তারা ঢাকায় এসে এই বাড়ি তৈরি করেছিলেন। আমরা পুরো সকালটা সেই কাগজপত্র পড়ে কাটালাম। প্রতিটা গল্প আমাদের মুগ্ধ করছিল। আমরা বুঝতে পারলাম আমরা শুধু একটা পরিবার নই, আমরা একটা ঐতিহ্যেরও অংশ। শ্বশুরজি বললেন, মিতালি, তুমি আমাকে এই রহস্য সমাধান করতে সাহায্য করেছ। এটা শুধু আমার একার কৃতিত্ব নয়, তোমারও। আমি চাই তুমি এই ধনটা সযত্নে রাখো এবং একদিন রিয়ান আর তিয়াশাকেও এই গল্প শোনাবে। আমি মাথা নাড়লাম। অবশ্যই বাবা, কিন্তু একটা প্রশ্ন, আপনি কিভাবে জানতেন এই ডায়েরিতে সূত্র লুকানো আছে? শ্বশুরজি হাসলেন। আমার বাবা মারা যাওয়ার আগে আমাকে এই ডায়েরিটা দিয়েছিলেন। বলেছিলেন, এই ডায়েরিতে আমাদের পরিবারের সবচেয়ে বড় রহস্য লুকানো আছে। কিন্তু এটা একা খোলা যাবে না। তোমার এমন কাউকে দরকার হবে যে তোমার মতোই ধৈর্যশীল এবং বুদ্ধিমান। আমি অনেক বছর ধরে এই ডায়েরি রেখে দিয়েছিলাম, কিন্তু যখন তুমি এই পরিবারে এলে আমি বুঝলাম তুমিই সেই সঠিক মানুষ। আমি অভিভূত হলাম, কিন্তু আপনি কিভাবে নিশ্চিত হলেন? তিনি বললেন, তুমি যেভাবে আমার নাতি-নাতনিদের সাথে ব্যবহার করো, যেভাবে এই পরিবারকে ভালোবাসো, সেটা দেখে বুঝেছি তুমি শুধু এই পরিবারের অংশ নও, তুমি এই পরিবারের হৃদয়। তুমি ছাড়া এই রহস্য সমাধান সম্ভব ছিল না। আমার চোখে পানি এসে গেল। আমি কখনো ভাবিনি শ্বশুরজি আমাকে এতটা সম্মান করেন। হঠাৎ আমরা শুনলাম সিঁড়িতে পায়ের শব্দ, কেউ উঠে আসছে। আমরা তাড়াতাড়ি সব কাগজপত্র বাক্সে ঢুকিয়ে লুকিয়ে রাখলাম। সৌরভ ছাদে উঠে এলো। মা, তুমি আবার এখানে এত সকালে? শ্বশুরজি বললেন, আরে সৌরভ, আমি আর মিতালি একটু কথা বলছিলাম। তুই জানিস তো, বয়স হয়ে গেছে, রাতে ভালো ঘুম হয় না। সৌরভ সন্দেহের চোখে তাকালো। কিন্তু তোমরা কি নিয়ে কথা বলছিলে এত সকালে? আমি বললাম, আমরা পরিবারের পুরনো গল্প নিয়ে আলোচনা করছিলাম। বাবা আমাকে তোমাদের দাদার কথা বলছিলেন। সৌরভ কিছুটা নরম হলো। ও আচ্ছা, তুমি কি চা খাবে? আমি নিচে চা বানাচ্ছি। আমি বললাম, হ্যাঁ, এক্ষুনি আসছি। সৌরভ নিচে চলে গেল। শ্বশুরজি আমার দিকে তাকিয়ে হাসলেন। আমরা সাবধানে চলতে হবে, সৌরভ যেন কিছু টের না পায়। আমি বললাম, কিন্তু বাবা, আমরা কি সৌরভকে এই ব্যাপারটা বলবো না? এটা তো তার পরিবারের ইতিহাসও। শ্বশুরজি ভাবলেন, হ্যাঁ বলবো, কিন্তু এখনই নয়। আমি চাই প্রথমে আমরা সব কাগজপত্র সাজিয়ে গুছিয়ে রাখি, তারপর একটা বিশেষ দিনে পুরো পরিবারকে জড়ো করে সবাইকে এই গল্প শোনাব। আমি মাথা নাড়লাম। ঠিক আছে, আমরা সেভাবেই করব। পরের কয়েক সপ্তাহ আমরা খুব সাবধানে সেই কাগজপত্র সাজাতে লাগলাম। প্রতিটা ছবি, প্রতিটা চিঠি, প্রতিটা নথি একটা বড় অ্যালবামে সাজিয়ে রাখলাম। এটা ছিল আমাদের পরিবারের একটা ঐতিহাসিক নথি। একদিন শ্বশুরজি হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। তার বুকে ব্যথা শুরু হলো। আমরা তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে গেলাম। ডাক্তার বললেন তার হার্টে সমস্যা, কিছুদিন হাসপাতালে থাকতে হবে। হাসপাতালে শ্বশুরজির পাশে বসে থাকার সময় তিনি আমার হাত ধরলেন। বললেন, মিতালি, আমার সময় হয়তো বেশি নেই। আমি চাই তুমি সেই অ্যালবামটা সৌরভকে দেখাও, তাকে সব বলো। আমি বললাম, বাবা, আপনি এসব কি বলছেন? আপনি ঠিক হয়ে যাবেন, আমরা একসাথে সবাইকে এই গল্প শোনাবো। তিনি মৃদু হাসলেন। আমি জানি আমার অবস্থা,
কিন্তু তুমি প্রতিজ্ঞা করো তুমি এই ঐতিহ্য বাঁচিয়ে রাখবে। রিয়ান আর তিয়াশাকে শেখাবে তাদের শিকড় কোথায়। আমি চোখের পানি মুছে বললাম, আমি প্রতিজ্ঞা করছি বাবা। সৌভাগ্যবশত শ্বশুরজি সুস্থ হয়ে উঠলেন। 1 সপ্তাহ পর তিনি হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন। ডাক্তার বলেছিলেন এটা একটা সতর্ক বার্তা, তাকে এখন থেকে সাবধানে চলতে হবে। বাড়িতে ফিরে আসার পরের দিন আমরা সিদ্ধান্ত নিলাম পুরো পরিবারকে ডাকব, সবাইকে একসাথে সেই রহস্যের গল্প শোনাব। সন্ধে সবাই বসার রুমে জড়ো হলো। সৌরভ, তার মা, রিয়ান, তিয়াশা, সবাই। শ্বশুরজি সেই ডায়েরিটা হাতে নিয়ে বসলেন। তিনি বললেন, আজ আমি তোমাদের একটা গল্প শোনাব, আমাদের পরিবারের রহস্যের গল্প। তারপর তিনি শুরু থেকে শেষ পর্যন্ত সব বললেন, কিভাবে তিনি ডায়েরিতে সূত্র রেখেছিলেন, কিভাবে আমি তাকে সাহায্য করেছিলাম, কিভাবে আমরা সেই বাক্স খুঁজে পেয়েছিলাম। সৌরভ প্রথমে রাগ করল, মা, তুমি আমাকে কিছু বলনি কেন? আমি বললাম, আমি চেয়েছিলাম পুরো পরিবার একসাথে এটা জানুক। এটা শুধু আমার বা তোমার গল্প নয়, এটা আমাদের সবার গল্প। তারপর আমরা সেই অ্যালবামটা খুললাম, প্রতিটা পাতা, প্রতিটা ছবি সবাইকে দেখালাম। রিয়ান আর তিয়াশা খুব উত্তেজিত হল, তারা প্রতিটা গল্প শুনতে চাইল। তিয়াশা বলল, দাদু, আমাদের পরিবার এত অ্যাডভেঞ্চারাস, আমরা কি আরও রহস্য খুঁজতে পারি? শ্বশুরজি হাসলেন, হয়তো আছে আরও রহস্য, কিন্তু সেগুলো খুঁজে বের করার দায়িত্ব এখন তোমাদের। রিয়ান বলল, আমি এই পুরো ঘটনাটা লিখে রাখব, যাতে পরবর্তী প্রজন্ম এই গল্প জানতে পারে। শ্বশুরমা, যিনি এতক্ষণ চুপচাপ বসেছিলেন, হঠাৎ বললেন, তোমরা জানো, আমারও একটা রহস্য আছে। আমরা সবাই তাকিয়ে তাকালাম। শ্বশুরমা একটা পুরনো চাবি বের করলেন, বললেন, এই চাবি আমার মা আমাকে দিয়ে গেছেন। বলেছেন এই চাবি দিয়ে খোলা যায় আমাদের গ্রামের বাড়ির একটা পুরনো আলমারি। সেই আলমারিতে নাকি আমাদের পরিবারের আরও অনেক গোপন কথা লুকানো আছে। আমরা সবাই অবাক হলাম। শ্বশুরজি বললেন, তুমি এতদিন এটা বলনি কেন? শ্বশুরমা মৃদু হাসলেন, আমি ভাবতাম এটা শুধু একটা গল্প, কিন্তু তোমরা যখন এত বড় একটা রহস্য খুঁজে বের করলে, আমি বুঝলাম আমার মায়ের কথাও সত্যি হতে পারে। সৌরভ বলল, তাহলে আমরা গ্রামের বাড়িতে যাব, সেই আলমারি খুঁজে বের করব? আমি বললাম, হ্যাঁ, আমরা সবাই মিলে যাব, এটা একটা পারিবারিক অ্যাডভেঞ্চার হবে। পরের মাসে আমরা সবাই মিলে গ্রামে গেলাম। সেই পুরনো বাড়িটা অনেক বছর ধরে তালাবদ্ধ ছিল। আমরা তালা খুলে ভেতরে ঢুকলাম। বাড়িটা ধুলোয় ভরা, কিন্তু এখনও শক্তপোক্ত। আমরা সেই আলমারি খুঁজে পেলাম। এটা একটা বিশাল কাঠের আলমারি। শ্বশুরমা তার চাবি দিয়ে তালা খুললেন। আলমারির ভেতরে অনেক পুরনো কাগজপত্র, বই, চিঠি। রিয়ান একটা চিঠি পড়তে লাগল। হঠাৎ সে চিৎকার করে উঠল, দাদু, এই চিঠিতে লেখা আমাদের পরিবার নাকি কোনো রাজার বংশধর। আমরা সবাই ভিড় করে চিঠিটা পড়তে লাগলাম। সত্যিই চিঠিতে লেখা ছিল আমাদের পরিবারের পূর্বপুরুষরা কয়েকশো বছর আগে একটা ছোট রাজ্যের শাসক ছিলেন, কিন্তু একটা যুদ্ধে হেরে যাওয়ার পর তারা সাধারণ মানুষ হয়ে গিয়েছিলেন। তিয়াশা বলল, মানে আমরা রাজকন্যা? আমি হেসে বললাম, না মা, আমরা এখন আর রাজারানী নই, কিন্তু আমাদের শিকড়টা জানা গেল। আমরা পুরো দিনটা সেই আলমারি থেকে জিনিস বের করে পড়তে লাগলাম। প্রতিটা চিঠি, প্রতিটা নথি আমাদের পরিবারের ইতিহাসের একটা অংশ। সন্ধ্যায় ফেরার সময় শ্বশুরজি বললেন, আজ আমি বুঝলাম, আমাদের আসল ধন সোনারূপা নয়, আমাদের আসল ধন হল আমাদের ইতিহাস, আমাদের শিকড়, আমাদের পরিবার। আমি মাথা নাড়লাম, হ্যাঁ বাবা, এবং এই ধন আমরা পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেব। বাড়ি ফেরার পর আমরা সিদ্ধান্ত নিলাম একটা পারিবারিক মিউজিয়াম তৈরি করব। আমাদের বাড়ির একটা রুমে সব পুরনো জিনিস, ছবি, চিঠি সাজিয়ে রাখব, যাতে আমাদের বাচ্চারা এবং তাদের বাচ্চারা জানতে পারে তাদের শিকড় কোথায়। রিয়ান দায়িত্ব নিল পুরো সংগ্রহটা ডিজিটাল করার। সে প্রতিটা ছবি স্ক্যান করল, প্রতিটা চিঠি টাইপ করল, তৈরি করল একটা ওয়েবসাইট যেখানে আমাদের পরিবারের পুরো ইতিহাস আছে। তিয়াশা একটা প্রজেক্ট করল স্কুলে, তার পরিবারের ইতিহাস নিয়ে। সে প্রথম পুরস্কার পেল। সৌরভ আমাকে বলল, মিতালি, তুমি না থাকলে এইসব কখনো সম্ভব হতো না। তুমি শুধু আমার স্ত্রী নও, তুমি এই পরিবারের একটা অপরিহার্য অংশ। আমার চোখে জল এসে গেল। এটাই ছিল আমার সবচেয়ে বড় পুরস্কার। মাস গড়িয়ে বছর হল। শ্বশুরজি আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছিলেন, কিন্তু তিনি সুখী ছিলেন, কারণ তিনি জানতেন তার পরিবারের ঐতিহ্য এখন নিরাপদ হাতে আছে। একদিন তিনি আমাকে ডেকে বললেন, মিতালি, তুমি জানো, সেই রাতে ছাদে যখন আমি তোমার পাশে গিয়ে শুয়েছিলাম, আমি তোমাকে পরীক্ষা করছিলাম। আমি অবাক হলাম, পরীক্ষা? তিনি হাসলেন, হ্যাঁ, আমি দেখতে চাইছিলাম তুমি কতটা সৎ। যদি তুমি সেই কবিতাগুলো দেখে ভুল পথে যেতে, তাহলে আমি বুঝতাম তুমি সঠিক মানুষ নও। কিন্তু তুমি সঠিক কাজটাই করেছিলে, তুমি প্রত্যাখ্যান করেছিলে। সেই মুহূর্তে আমি বুঝেছিলাম যে তুমিই সঠিক উত্তরসূরি। আমি হাসলাম, তাহলে সবকিছুই পরিকল্পিত ছিল?
তিনি বললেন, হ্যাঁ, আমার দাদা যেমন আমার বাবাকে পরীক্ষা করেছিলেন, আমার বাবা যেমন আমাকে পরীক্ষা করেছিলেন, আমি তোমাকে পরীক্ষা করেছিলাম এবং তুমি উত্তীর্ণ হয়েছ। আমি তার হাত ধরলাম। ধন্যবাদ বাবা, আমাকে বিশ্বাস করার জন্য। কয়েক মাস পর শ্বশুরজি মারা গেলেন, কিন্তু তিনি শান্তিতে মারা গেলেন, কারণ তিনি জানতেন তার কাজ শেষ হয়েছে। তার পরিবারের ঐতিহ্য এখন নিরাপদ হাতে আছে। তার শেষকৃত্যের দিন আমরা সেই ডায়েরিটা তার সাথেই রেখে দিলাম এবং একটা নতুন ডায়েরি শুরু করলাম। এই ডায়েরিতে আমরা লিখব আমাদের নতুন গল্প, নতুন অ্যাডভেঞ্চার। আজ ৫ বছর পর আমি আমাদের সেই পারিবারিক মিউজিয়ামে বসে এই গল্প লিখছি। রিয়ান এখন বিয়ে করেছে, তিয়াশা কলেজে পড়ে। তারা দুজনেই তাদের শিকড় নিয়ে গর্বিত। এবং সবচেয়ে বড় কথা, আমরা একটা ঐতিহ্য তৈরি করেছি। প্রতি বছর আমাদের পরিবারের সবাই মিলে একটা দিন কাটাই সেই গ্রামের বাড়িতে। নতুন প্রজন্মকে শেখাই তাদের ইতিহাস, কারণ আমরা জানি যে নিজের শিকড় জানে সে কখনো হারায় না। সেই রাতে ছাদে তারার আলোয় যে রহস্যের সূচনা হয়েছিল, সেই রহস্য এখন আমাদের পরিবারের সবচেয়ে বড় শক্তি, এবং আমি গর্বিত যে আমি সেই রহস্যের একটা অংশ। আর হ্যাঁ, সেই রাতে যে পানি বের হবার কথা বলা হয়েছিল, সেটা ছিল আমার চোখের পানি, কারণ আমি বুঝেছিলাম আমি শুধু একটা পরিবারের অংশ নই, আমি একটা ঐতিহ্যের ধারক। এবং সেই অনুভূতি এতটাই তীব্র ছিল যে চোখের পানি আটকানো সম্ভব ছিল না। এই ছিল আমাদের গল্প, একটা পরিবারের, একটা ঐতিহ্যের, এবং একটা নারী যে তার শ্বশুরবাড়িতে শুধু একজন বধূ হয়ে আসেনি, হয়ে উঠেছিল সেই পরিবারের ইতিহাসের রক্ষক। সে ভেসে আসে। শ্বশুরজি বললেন, প্রতিটা কবিতা একটা দিক নির্দেশনা। পূর্ব আকাশ মানে ছাদের পূর্ব দিক, গোনার ১২-১৩ মানে পূর্ব দিকের দেওয়াল থেকে ১৩ কদম, উত্তরের বাতাস মানে সেখান থেকে উত্তরে তাকাতে হবে। আমি রোমাঞ্চিত হলাম। তাহলে এখনই খুঁজব? তিনি মাথা নাড়লেন, না, এখন নয়। সবাই ঘুমিয়ে আছে। আমরা যদি এখন খোঁড়াখুড়ি শুরু করি, সবাই জেগে উঠবে। আর আমি একা এই কাজ করতে পারব না, আমার বয়স হয়েছে। তোমার সাহায্য দরকার। আমি ভাবলাম, এটা ঠিক না ভুল, একটা চুরি করা মূর্তি খুঁজে বের করা? কিন্তু আমার ভেতরের অ্যাডভেঞ্চার প্রেমী মনটা আমাদের ঠেলে দিচ্ছিল। আমি বললাম, ঠিক আছে, আমি সাহায্য করব, কিন্তু মূর্তিটা খুঁজে পেলে আমরা পুলিশে জমা দেব। এটা চুরি করা জিনিস। শ্বশুরজি হাসলেন, তুমি সৎ মেয়ে মিতালি। ঠিক আছে, আমরা সেটা পুলিশে জমা দেব, কিন্তু আগে খুঁজে তো বের করি। পরের দিন সকালে সবাই নিচে নেমে গেল। শ্বশুরজি আর আমি ছাদে রয়ে গেলাম। আমরা ডায়েরি খুলে প্রতিটা কবিতা মেলাতে লাগলাম। প্রথম কবিতা অনুযায়ী আমরা পূর্ব দিকের দেওয়াল থেকে ১৩ কদম হাঁটলাম। সেখানে একটা পুরনো ফুলের টব রাখা ছিল। দ্বিতীয় কবিতায় লেখা ছিল, তোমার চোখের রং মাটির গভীরে লুকানো। আমরা টবটা সরালাম। নিচে মেঝেতে একটা ছোট্ট ফাটল দেখা গেল। শ্বশুরজি একটা ছোট্ট হাতুড়ি এনেছিলেন। আস্তে আস্তে সেই ফাটল বড় করতে লাগলাম। হঠাৎ আমার স্বামীর গলা শুনলাম, মা, তুমি ওপরে কি করছো? আমরা দুজনে চমকে গেলাম। তাড়াতাড়ি টবটা আবার রেখে দিলাম। আমি নিচে নেমে গেলাম। সৌরভ জিজ্ঞাসা করল, তুমি ছাদে কি করছিলে? আমি মিথ্যে বললাম, আরে ওই ফুলের টবগুলোতে পানি দিচ্ছিলাম, গরমে শুকিয়ে যাচ্ছে। সৌরভ কিছু সন্দেহ করল না, কিন্তু আমি বুঝলাম এখন থেকে আরও সাবধান হতে হবে। সেদিন রাতে আবার লোডশেডিং হল। আমরা আবার ছাদে গেলাম। এবার শ্বশুরজি একটা ছোট্ট ড্রিল মেশিন নিয়ে এসেছিলেন। আমরা সবাই ঘুমিয়ে পড়ার জন্য অপেক্ষা করলাম। তারপর খুব আস্তে আস্তে সেই ফাটল বড় করতে লাগলাম। প্রায় আধ ঘণ্টা পরে আমরা একটা ছোট্ট গর্ত খুলতে পারলাম। শ্বশুরজি টর্চের আলো ফেললেন ভিতরে, কিন্তু সেখানে কোনো মূর্তি ছিল না, শুধু একটা ছোট্ট কাগজের টুকরো। আমরা সেটা বের করলাম। কাগজে লেখা ছিল, যদি তুমি এই সূত্র অনুসরণ করে এখানে পৌঁছেছ, তাহলে তুমি সঠিক পথে আছো। কিন্তু এটা শুধু একটা পরীক্ষা ছিল। আসল ধন আরও গভীরে লুকানো। পরবর্তী সূত্র খুঁজতে হবে সেই জায়গায় যেখানে পূর্ণিমার চাঁদের আলো সবচেয়ে বেশি পড়ে। শ্বশুরজি হতাশ হলেন, মানে এটা শুধু একটা পরীক্ষা ছিল, আসল জিনিস এখানে নেই। আমি বললাম, কিন্তু আমরা তো অন্তত একটা সূত্র পেয়েছি। পূর্ণিমার চাঁদের আলো ছাদের কোন জায়গায় সবচেয়ে বেশি পড়ে? শ্বশুরজি ভাবলেন, পূর্ণিমার রাতে চাঁদ থাকে পশ্চিম আকাশে, তাহলে ছাদের পশ্চিম দিকেই আলো বেশি পড়বে। পরের দিন আমরা ক্যালেন্ডার দেখলাম, পরশু পূর্ণিমা। আমরা অপেক্ষা করতে লাগলাম। পূর্ণিমার রাতে আবার সবাই ছাদে ঘুমাতে এলো। চাঁদের আলো উজ্জ্বল ছিল। আমরা দেখলাম ছাদের পশ্চিম দিকে একটা জায়গায় চাঁদের আলো সবচেয়ে বেশি পড়ছে। সেখানে একটা পুরনো জলের ট্যাঙ্ক রাখা ছিল। সবাই ঘুমিয়ে পড়ার পর আমরা সেই ট্যাঙ্কের কাছে গেলাম। ট্যাঙ্কটা অনেক বছরের পুরনো, এখন আর ব্যবহার হয় না। শ্বশুরজি ট্যাঙ্কের ভেতরে টর্চের আলো ফেললেন। ট্যাঙ্কের তলায় কিছু একটা চকচক করছিল।
আমরা একটা দড়ি দিয়ে শ্বশুরজিকে ট্যাঙ্কের ভেতরে নামিয়ে দিলাম। তিনি নিচে গিয়ে সেই জিনিসটা তুলে আনলেন। এটা একটা ছোট্ট ধাতব বাক্স। বাক্সে একটা তালা ছিল। আমরা বাক্সটা খোলার চেষ্টা করলাম, কিন্তু তালার চাবি ছিল না। শ্বশুরজি বললেন, চাবি নিশ্চয়ই কোথাও লুকোনো আছে, আমাদের আবার ডায়েরি দেখতে হবে। আমরা ডায়েরির পাতা উল্টাতে লাগলাম। একটা কবিতায় লেখা ছিল, তোমার হৃদয়ের চাবি লুকানো আছে সেই জায়গায় যেখানে সূর্য প্রথম চুম্বন করে এই বাড়িকে। আমি বললাম, সূর্য প্রথম চুম্বন করে মানে সূর্যোদয়ের সময়? সূর্যের আলো প্রথম কোথায় পড়ে? শ্বশুরজি বললেন, পূর্ব দিকে, বাড়ির পূর্ব দিকের দেয়ালে। পরের দিন সকালে আমরা ছাদে গেলাম। সূর্যোদয়ের সময় দেখলাম সূর্যের প্রথম রশ্মি পড়ছে পূর্ব দিকের দেয়ালের একটা বিশেষ জায়গায়। সেখানে ইটের মধ্যে একটা ছোট্ট ফাঁক ছিল। আমি আমার হাত ঢুকিয়ে দিলাম সেই ফাঁকে। ভেতরে কিছু একটা আছে। আমি সেটা বের করলাম। একটা পুরনো চাবি, মরিচা পড়া, কিন্তু এখনও ব্যবহারযোগ্য। আমরা খুব উত্তেজিত হলাম, তাড়াতাড়ি বাক্সটা নিয়ে এলাম, চাবি দিয়ে তালা খুললাম। বাক্সের ভেতরে একটা কাপড়ে মোড়া কিছু একটা ছিল। আমরা কাপড় খুললাম, কিন্তু সেখানে কোনো মূর্তি ছিল না, শুধু আরেকটা চিঠি। চিঠিতে লেখা ছিল, যেই চিঠি পড়ছ তুমি আমার যোগ্য উত্তরসূরি, তুমি সব সূত্র সঠিকভাবে অনুসরণ করেছ, এখন আসল রহস্য প্রকাশ করার সময়। আমি কোনো মূর্তি চুরি করিনি, এটা ছিল একটা পরীক্ষা, একটা পরিবারের ধাঁধা। আমি চেয়েছিলাম দেখতে যে আমার পরবর্তী প্রজন্ম কতটা বুদ্ধিমান এবং ধৈর্যশীল। যে এই সব সূত্র মিলিয়ে এখানে পৌঁছেছে সে প্রমাণ করেছে যে সে যোগ্য। আসল ধন কোনো সোনা বা হীরা নয়, আসল ধন হল এই পরিবারের ঐতিহ্য এবং ইতিহাস। এই বাড়ির প্রতিটা ইঁট, প্রতিটা কোণে লুকিয়ে আছে আমাদের পূর্বপুরুষদের গল্প। আমি চেয়েছিলাম আমার উত্তরসূরিরা সেই গল্পগুলো খুঁজে বের করুক, জানুক তাদের শিকড় কোথায়। এই বাক্সে আমি রেখে দিয়েছি আমাদের পরিবারের বংশলতিকা, পুরনো ছবি এবং প্রতিটা প্রজন্মের গুরুত্বপূর্ণ ঘটনার বিবরণ। এটাই তোমার প্রকৃত ধন। এটা সযত্নে রেখো এবং পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেও। চিঠি পড়ে আমরা দুজনেই নীরব হয়ে গেলাম। শ্বশুরজির চোখে পানি এসে গেল। তিনি বললেন, আমার দাদা কতটা বুদ্ধিমান ছিলেন। তিনি চেয়েছিলেন আমরা আমাদের শিকড়কে ভুলে না যাই, আর আমি এতদিন ভেবেছিলাম তিনি একজন চোর ছিলেন। আমরা বাক্স থেকে পুরনো ছবি আর কাগজপত্র বের করতে লাগলাম। সেখানে ছিল প্রায় ২০০ বছরের পারিবারিক ইতিহাস, প্রতিটা প্রজন্মের গল্প, তাদের সংগ্রাম, তাদের সফলতা, তাদের ব্যর্থতা। একটা পুরনো ছবিতে দেখলাম আমাদের পরিবারের প্রথম পূর্বপুরুষ। তিনি ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী, ব্রিটিশদের বিরুদ্ধে লড়েছিলেন। আরেকটা কাগজে লেখা ছিল আমাদের পরিবারের আদিনিবাস ছিল সিলেটে, তারপর তারা ঢাকায় এসে এই বাড়ি তৈরি করেছিলেন। আমরা পুরো সকালটা সেই কাগজপত্র পড়ে কাটালাম। প্রতিটা গল্প আমাদের মুগ্ধ করছিল। আমরা বুঝতে পারলাম আমরা শুধু একটা পরিবার নই, আমরা একটা ঐতিহ্যেরও অংশ। শ্বশুরজি বললেন, মিতালি, তুমি আমাকে এই রহস্য সমাধান করতে সাহায্য করেছ। এটা শুধু আমার একার কৃতিত্ব নয়, তোমারও। আমি চাই তুমি এই ধনটা সযত্নে রাখো এবং একদিন রিয়ান আর তিয়াশাকেও এই গল্প শোনাবে। আমি মাথা নাড়লাম, অবশ্যই বাবা, কিন্তু একটা প্রশ্ন, আপনি কিভাবে জানতেন এই ডায়েরিতে সূত্র লুকানো আছে? শ্বশুরজি হাসলেন, আমার বাবা মারা যাওয়ার আগে আমাকে এই ডায়েরিটা দিয়েছিলেন। বলেছিলেন, এই ডায়েরিতে আমাদের পরিবারের সবচেয়ে বড় রহস্য লুকানো আছে, কিন্তু এটা একা খোলা যাবে না। তোমার এমন কাউকে দরকার হবে যে তোমার মতোই ধৈর্যশীল এবং বুদ্ধিমান। আমি অনেক বছর ধরে এই ডায়েরি রেখে দিয়েছিলাম, কিন্তু যখন তুমি এই পরিবারে এলে আমি বুঝলাম তুমিই সেই সঠিক মানুষ। আমি অভিভূত হলাম, কিন্তু আপনি কিভাবে নিশ্চিত হলেন? তিনি বললেন, তুমি যেভাবে আমার নাতি নাতনিদের সাথে ব্যবহার করো, যেভাবে এই পরিবারকে ভালোবাসো, সেটা দেখে বুঝেছি তুমি শুধু এই পরিবারের অংশ নও, তুমি এই পরিবারের হৃদয়। তুমি ছাড়া এই রহস্য সমাধান সম্ভব ছিল না। আমার চোখে পানি এসে গেল। আমি কখনো ভাবিনি শ্বশুরজি আমাকে এতটা সম্মান করেন। হঠাৎ আমরা শুনলাম সিঁড়িতে পায়ের শব্দ, কেউ উঠে আসছে। আমরা তাড়াতাড়ি সব কাগজপত্র বাক্সে ঢুকিয়ে লুকিয়ে রাখলাম। সৌরভ ছাদে উঠে এলো। মা, তুমি আবার এখানে এত সকালে? শ্বশুরজি বললেন, আরে সৌরভ, আমি আর মিতালি একটু কথা বলছিলাম। তুই জানিস তো বয়স হয়ে গেছে, রাতে ভালো ঘুম হয় না। সৌরভ সন্দেহের চোখে তাকালো, কিন্তু তোমরা কি নিয়ে কথা বলছিলে এত সকালে?
আমি বললাম, আমরা পরিবারের পুরনো গল্প নিয়ে আলোচনা করছিলাম। বাবা আমাকে তোমাদের দাদার কথা বলছিলেন। সৌরভ কিছুটা নরম হলো। ও আচ্ছা, তুমি কি চা খাবে? আমি নিচে চা বানাচ্ছি। আমি বললাম, হ্যাঁ, এক্ষুনি আসছি। সৌরভ নিচে চলে গেল। শ্বশুরজি আমার দিকে তাকিয়ে হাসলেন। আমরা সাবধানে চলতে হবে, সৌরভ যেন কিছু টের না পায়। আমি বললাম, কিন্তু বাবা, আমরা কি সৌরভকে এই ব্যাপারটা বলবো না? এটা তো তার পরিবারের ইতিহাসও। শ্বশুরজি ভাবলেন, হ্যাঁ বলবো, কিন্তু এখনই নয়। আমি চাই প্রথমে আমরা সব কাগজপত্র সাজিয়ে গুছিয়ে রাখি, তারপর একটা বিশেষ দিনে পুরো পরিবারকে জড়ো করে সবাইকে এই গল্প শোনাবো। আমি মাথা নাড়লাম। ঠিক আছে, আমরা সেভাবেই করব। পরের কয়েক সপ্তাহ আমরা খুব সাবধানে সেই কাগজপত্র সাজাতে লাগলাম। প্রতিটা ছবি, প্রতিটা চিঠি, প্রতিটা নথি একটা বড় অ্যালবামে সাজিয়ে রাখলাম। এটা ছিল আমাদের পরিবারের একটা ঐতিহাসিক নথি। একদিন শ্বশুরজি হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। তার বুকে ব্যথা শুরু হলো। আমরা তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে গেলাম। ডাক্তার বললেন তার হার্টে সমস্যা, কিছুদিন হাসপাতালে থাকতে হবে। হাসপাতালে শ্বশুরজির পাশে বসে থাকার সময় তিনি আমার হাত ধরলেন। বললেন, মিতালি, আমার সময় হয়তো বেশি নেই। আমি চাই তুমি সেই অ্যালবামটা সৌরভকে দেখাও, তাকে সব বলো। আমি বললাম, বাবা, আপনি এসব কি বলছেন? আপনি ঠিক হয়ে যাবেন, আমরা একসাথে সবাইকে এই গল্প শোনাবো। তিনি মৃদু হাসলেন। আমি জানি আমার অবস্থা, কিন্তু তুমি প্রতিজ্ঞা করো তুমি এই ঐতিহ্য বাঁচিয়ে রাখবে। রিয়ান আর তিয়াশাকে শেখাবে তাদের শিকড় কোথায়। আমি চোখের পানি মুছে বললাম, আমি প্রতিজ্ঞা করছি বাবা। সৌভাগ্যবশত শ্বশুরজি সুস্থ হয়ে উঠলেন। 1 সপ্তাহ পর তিনি হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন। ডাক্তার বলেছিলেন এটা একটা সতর্ক বার্তা, তাকে এখন থেকে সাবধানে চলতে হবে। বাড়িতে ফিরে আসার পরের দিন আমরা সিদ্ধান্ত নিলাম পুরো পরিবারকে ডাকব, সবাইকে একসাথে সেই রহস্যের গল্প শোনাব। সন্ধে সবাই বসার রুমে জড়ো হলো। সৌরভ, তার মা, রিয়ান, তিয়াশা, সবাই। শ্বশুরজি সেই ডায়েরিটা হাতে নিয়ে বসলেন। তিনি বললেন, আজ আমি তোমাদের একটা গল্প শোনাব, আমাদের পরিবারের রহস্যের গল্প। তারপর তিনি শুরু থেকে শেষ পর্যন্ত সব বললেন, কিভাবে তিনি ডায়েরিতে সূত্র রেখেছিলেন, কিভাবে আমি তাকে সাহায্য করেছিলাম, কিভাবে আমরা সেই বাক্স খুঁজে পেয়েছিলাম। সৌরভ প্রথমে রাগ করল, মা, তুমি আমাকে কিছু বলনি কেন? আমি বললাম, আমি চেয়েছিলাম পুরো পরিবার একসাথে এটা জানুক। এটা শুধু আমার বা তোমার গল্প নয়, এটা আমাদের সবার গল্প। তারপর আমরা সেই অ্যালবামটা খুললাম, প্রতিটা পাতা, প্রতিটা ছবি সবাইকে দেখালাম। রিয়ান আর তিয়াশা খুব উত্তেজিত হল, তারা প্রতিটা গল্প শুনতে চাইল। তিয়াশা বলল, দাদু, আমাদের পরিবার এত অ্যাডভেঞ্চারাস, আমরা কি আরও রহস্য খুঁজতে পারি? শ্বশুরজি হাসলেন, হয়তো আছে আরও রহস্য, কিন্তু সেগুলো খুঁজে বের করার দায়িত্ব এখন তোমাদের। রিয়ান বলল, আমি এই পুরো ঘটনাটা লিখে রাখব, যাতে পরবর্তী প্রজন্ম এই গল্প জানতে পারে। শ্বশুরমা, যিনি এতক্ষণ চুপচাপ বসেছিলেন, হঠাৎ বললেন, তোমরা জানো, আমারও একটা রহস্য আছে। আমরা সবাই তাকিয়ে তাকালাম। শ্বশুরমা একটা পুরনো চাবি বের করলেন, বললেন, এই চাবি আমার মা আমাকে দিয়ে গেছেন। বলেছেন এই চাবি দিয়ে খোলা যায় আমাদের গ্রামের বাড়ির একটা পুরনো আলমারি। সেই আলমারিতে নাকি আমাদের পরিবারের আরও অনেক গোপন কথা লুকানো আছে। আমরা সবাই অবাক হলাম। শ্বশুরজি বললেন, তুমি এতদিন এটা বলনি কেন? শ্বশুরমা মৃদু হাসলেন, আমি ভাবতাম এটা শুধু একটা গল্প, কিন্তু তোমরা যখন এত বড় একটা রহস্য খুঁজে বের করলে, আমি বুঝলাম আমার মায়ের কথাও সত্যি হতে পারে। সৌরভ বলল, তাহলে আমরা গ্রামের বাড়িতে যাব, সেই আলমারি খুঁজে বের করব? আমি বললাম, হ্যাঁ, আমরা সবাই মিলে যাব, এটা একটা পারিবারিক অ্যাডভেঞ্চার হবে। পরের মাসে আমরা সবাই মিলে গ্রামে গেলাম। সেই পুরনো বাড়িটা অনেক বছর ধরে তালাবদ্ধ ছিল। আমরা তালা খুলে ভেতরে ঢুকলাম। বাড়িটা ধুলোয় ভরা, কিন্তু এখনও শক্তপোক্ত। আমরা সেই আলমারি খুঁজে পেলাম। এটা একটা বিশাল কাঠের আলমারি। শ্বশুরমা তার চাবি দিয়ে তালা খুললেন। আলমারির ভেতরে অনেক পুরনো কাগজপত্র, বই, চিঠি। রিয়ান একটা চিঠি পড়তে লাগল। হঠাৎ সে চিৎকার করে উঠল, দাদু, এই চিঠিতে লেখা আমাদের পরিবার নাকি কোনো রাজার বংশধর। আমরা সবাই ভিড় করে চিঠিটা পড়তে লাগলাম। সত্যিই চিঠিতে লেখা ছিল আমাদের পরিবারের পূর্বপুরুষরা কয়েকশো বছর আগে একটা ছোট রাজ্যের শাসক ছিলেন, কিন্তু একটা যুদ্ধে হেরে যাওয়ার পর তারা সাধারণ মানুষ হয়ে গিয়েছিলেন। তিয়াশা বলল, মানে আমরা রাজকন্যা? আমি হেসে বললাম, না মা, আমরা এখন আর রাজারানী নই, কিন্তু আমাদের শিকড়টা জানা গেল। আমরা পুরো দিনটা সেই আলমারি থেকে জিনিস বের করে পড়তে লাগলাম। প্রতিটা চিঠি, প্রতিটা নথি আমাদের পরিবারের ইতিহাসের একটা অংশ। সন্ধ্যায় ফেরার সময় শ্বশুরজি বললেন,
আজ আমি বুঝলাম আমাদের আসল ধন সোনারূপা নয়, আমাদের আসল ধন হলো আমাদের ইতিহাস, আমাদের শিকড়, আমাদের পরিবার। আমি মাথা নাড়লাম, হ্যাঁ বাবা, এবং এই ধন আমরা পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেব। বাড়ি ফেরার পর আমরা সিদ্ধান্ত নিলাম একটা পারিবারিক মিউজিয়াম তৈরি করব। আমাদের বাড়ির একটা রুমে সব পুরনো জিনিস, ছবি, চিঠি সাজিয়ে রাখব, যাতে আমাদের বাচ্চারা এবং তাদের বাচ্চারা জানতে পারে তাদের শিকড় কোথায়। রিয়ান দায়িত্ব নিল পুরো সংগ্রহটা ডিজিটাল করার। সে প্রতিটা ছবি স্ক্যান করল, প্রতিটা চিঠি টাইপ করল, তৈরি করল একটা ওয়েবসাইট যেখানে আমাদের পরিবারের পুরো ইতিহাস আছে। তিয়াশা একটা প্রজেক্ট করল স্কুলে, তার পরিবারের ইতিহাস নিয়ে। সে প্রথম পুরস্কার পেল। সৌরভ আমাকে বলল, মিতালি, তুমি না থাকলে এইসব কখনো সম্ভব হতো না। তুমি শুধু আমার স্ত্রী নও, তুমি এই পরিবারের একটা অপরিহার্য অংশ। আমার চোখে জল এসে গেল। এটাই ছিল আমার সবচেয়ে বড় পুরস্কার। মাস গড়িয়ে বছর হল। শ্বশুরজি আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছিলেন, কিন্তু তিনি সুখী ছিলেন, কারণ তিনি জানতেন তার পরিবারের ঐতিহ্য এখন নিরাপদ হাতে আছে। একদিন তিনি আমাকে ডেকে বললেন, মিতালি, তুমি জানো, সেই রাতে ছাদে যখন আমি তোমার পাশে গিয়ে শুয়েছিলাম, আমি তোমাকে পরীক্ষা করছিলাম। আমি অবাক হলাম, পরীক্ষা? তিনি হাসলেন, হ্যাঁ, আমি দেখতে চাইছিলাম তুমি কতটা সৎ। যদি তুমি সেই কবিতাগুলো দেখে ভুল পথে যেতে, তাহলে আমি বুঝতাম তুমি সঠিক মানুষ নও। কিন্তু তুমি সঠিক কাজটাই করেছিলে, তুমি প্রত্যাখ্যান করেছিলে। সেই মুহূর্তে আমি বুঝেছিলাম যে তুমিই সঠিক উত্তরসূরি। আমি হাসলাম, তাহলে সবকিছুই পরিকল্পিত ছিল? তিনি বললেন, হ্যাঁ, আমার দাদা যেমন আমার বাবাকে পরীক্ষা করেছিলেন, আমার বাবা যেমন আমাকে পরীক্ষা করেছিলেন, আমি তোমাকে পরীক্ষা করেছিলাম, এবং তুমি উত্তীর্ণ হয়েছ। আমি তার হাত ধরলাম। ধন্যবাদ বাবা, আমাকে বিশ্বাস করার জন্য। কয়েক মাস পর শ্বশুরজি মারা গেলেন, কিন্তু তিনি শান্তিতে মারা গেলেন, কারণ তিনি জানতেন তার কাজ শেষ হয়েছে। তার পরিবারের ঐতিহ্য এখন নিরাপদ হাতে আছে। তার শেষকৃত্যের দিন আমরা সেই ডায়েরিটা তার সাথেই রেখে দিলাম এবং একটা নতুন ডায়েরি শুরু করলাম। এই ডায়েরিতে আমরা লিখব আমাদের নতুন গল্প, নতুন অ্যাডভেঞ্চার। আজ ৫ বছর পর আমি আমাদের সেই পারিবারিক মিউজিয়ামে বসেই গল্প লিখছি। রিয়ান এখন বিয়ে করেছে, তিয়াশা কলেজে পড়ে। তারা দুজনেই তাদের শিকড় নিয়ে গর্বিত। এবং সবচেয়ে বড় কথা, আমরা একটা ঐতিহ্য তৈরি করেছি। প্রতি বছর আমাদের পরিবারের সবাই মিলে একটা দিন কাটাই সেই গ্রামের বাড়িতে। নতুন প্রজন্মকে শেখাই তাদের ইতিহাস, কারণ আমরা জানি যে নিজের শিকড় জানে সে কখনো হারায় না। সেই রাতে ছাদে তারার আলোয় যে রহস্যের সূচনা হয়েছিল, সেই রহস্য এখন আমাদের পরিবারের সবচেয়ে বড় শক্তি, এবং আমি গর্বিত যে আমি সেই রহস্যের একটা অংশ। আর হ্যাঁ, সেই রাতে যে পানি বের হবার কথা বলা হয়েছিল, সেটা ছিল আমার চোখের পানি, কারণ আমি বুঝেছিলাম আমি শুধু একটা পরিবারের অংশ নই, আমি একটা ঐতিহ্যের ধারক। এবং সেই অনুভূতি এতটাই তীব্র ছিল যে চোখের পানি আটকানো সম্ভব ছিল না। এই ছিল আমাদের গল্প, একটা পরিবারের, একটা ঐতিহ্যের, এবং একটা নারী যে তার শ্বশুরবাড়িতে শুধু একজন বধূ হয়ে আসেনি, হয়ে উঠেছিল সেই পরিবারের ইতিহাসের রক্ষক। ভেসে আসে। শ্বশুরজি বললেন, প্রতিটা কবিতা একটা দিক নির্দেশনা। পূর্ব আকাশ মানে ছাদের পূর্ব দিক, গোনার ১২-১৩ মানে পূর্ব দিকের দেওয়াল থেকে ১৩ কদম, উত্তরের বাতাস মানে সেখান থেকে উত্তরে তাকাতে হবে। আমি রোমাঞ্চিত হলাম, তাহলে এখনই খুঁজব? তিনি মাথা নাড়লেন, না, এখন নয়। সবাই ঘুমিয়ে আছে, আমরা যদি এখন খোঁড়াখুড়ি শুরু করি, সবাই জেগে উঠবে। আর আমি একা এই কাজ করতে পারব না, আমার বয়স হয়েছে, তোমার সাহায্য দরকার। আমি ভাবলাম, এটা ঠিক না ভুল, একটা চুরি করা মূর্তি খুঁজে বের করা? কিন্তু আমার ভেতরের অ্যাডভেঞ্চার প্রেমী মনটা আমাদের ঠেলে দিচ্ছিল। আমি বললাম, ঠিক আছে, আমি সাহায্য করব, কিন্তু মূর্তিটা খুঁজে পেলে আমরা পুলিশে জমা দেব, এটা চুরি করা জিনিস। শ্বশুরজি হাসলেন, তুমি সৎ মেয়ে মিতালি। ঠিক আছে, আমরা সেটা পুলিশে জমা দেব, কিন্তু আগে খুঁজে তো বের করি। পরের দিন সকালে সবাই নিচে নেমে গেল। শ্বশুরজি আর আমি ছাদে রয়ে গেলাম। আমরা ডায়েরি খুলে প্রতিটা কবিতা মেলাতে লাগলাম। প্রথম কবিতা অনুযায়ী আমরা পূর্ব দিকের দেওয়াল থেকে ১৩ কদম হাঁটলাম। সেখানে একটা পুরনো ফুলের টব রাখা ছিল। দ্বিতীয় কবিতায় লেখা ছিল, তোমার চোখের রং মাটির গভীরে লুকানো। আমরা টবটা সরালাম। নিচে মেঝেতে একটা ছোট্ট ফাটল দেখা গেল। শ্বশুরজি একটা ছোট্ট হাতুড়ি এনেছিলেন। আস্তে আস্তে সেই ফাটল বড় করতে লাগলাম। হঠাৎ আমার স্বামীর গলা শুনলাম, মা, তুমি ওপরে কি করছ? আমরা দুজনে চমকে গেলাম। তাড়াতাড়ি টবটা আবার রেখে দিলাম। আমি নিচে নেমে গেলাম। সৌরভ জিজ্ঞাসা করল, তুমি ছাদে কি করছিলে? আমি মিথ্যে বললাম, আরে ওই ফুলের টবগুলোতে পানি দিচ্ছিলাম, গরমে শুকিয়ে যাচ্ছে। সৌরভ কিছু সন্দেহ করল না, কিন্তু আমি বুঝলাম এখন থেকে আরও সাবধান হতে হবে।
সেদিন রাতে আবার লোডশেডিং হলো। আমরা আবার ছাদে গেলাম। এবার শ্বশুরজি একটা ছোট্ট ড্রিল মেশিন নিয়ে এসেছিলেন। আমরা সবাই ঘুমিয়ে পড়ার জন্য অপেক্ষা করলাম। তারপর খুব আস্তে আস্তে সেই ফাটল বড় করতে লাগলাম। প্রায় আধ ঘন্টা পরে আমরা একটা ছোট্ট গর্ত খুলতে পারলাম। শ্বশুরজি টর্চের আলো ফেললেন ভিতরে। কিন্তু সেখানে কোনো মূর্তি ছিল না, শুধু একটা ছোট্ট কাগজের টুকরো। আমরা সেটা বের করলাম। কাগজে লেখা ছিল, যদি তুমি এই সূত্র অনুসরণ করে এখানে পৌঁছেছ, তাহলে তুমি সঠিক পথে আছো। কিন্তু এটা শুধু একটা পরীক্ষা ছিল। আসল ধন আরও গভীরে লুকানো। পরবর্তী সূত্র খুঁজতে হবে সেই জায়গায় যেখানে পূর্ণিমার চাঁদের আলো সবচেয়ে বেশি পড়ে। শ্বশুরজি হতাশ হলেন। মানে এটা শুধু একটা পরীক্ষা ছিল, আসল জিনিস এখানে নেই। আমি বললাম, কিন্তু আমরা তো অন্তত একটা সূত্র পেয়েছি। পূর্ণিমার চাঁদের আলো ছাদের কোন জায়গায় সবচেয়ে বেশি পড়ে? শ্বশুরজি ভাবলেন, পূর্ণিমার রাতে চাঁদ থাকে পশ্চিম আকাশে, তাহলে ছাদের পশ্চিম দিকেই আলো বেশি পড়বে। পরের দিন আমরা ক্যালেন্ডার দেখলাম, পরশু পূর্ণিমা। আমরা অপেক্ষা করতে লাগলাম। পূর্ণিমার রাতে আবার সবাই ছাদে ঘুমাতে এলো। চাঁদের আলো উজ্জ্বল ছিল। আমরা দেখলাম ছাদের পশ্চিম দিকে একটা জায়গায় চাঁদের আলো সবচেয়ে বেশি পড়ছে। সেখানে একটা পুরনো জলের ট্যাঙ্ক রাখা ছিল। সবাই ঘুমিয়ে পড়ার পর আমরা সেই ট্যাঙ্কের কাছে গেলাম। ট্যাঙ্কটা অনেক বছরের পুরনো, এখন আর ব্যবহার হয় না। শ্বশুরজি ট্যাঙ্কের ভেতরে টর্চের আলো ফেললেন। ট্যাঙ্কের তলায় কিছু একটা চকচক করছিল। আমরা একটা দড়ি দিয়ে শ্বশুরজিকে ট্যাঙ্কের ভেতরে নামিয়ে দিলাম। তিনি নিচে গিয়ে সেই জিনিসটা তুলে আনলেন। এটা একটা ছোট্ট ধাতব বাক্স। বাক্সে একটা তালা ছিল। আমরা বাক্সটা খোলার চেষ্টা করলাম, কিন্তু তালার চাবি ছিল না। শ্বশুরজি বললেন, চাবি নিশ্চয়ই কোথাও লুকোনো আছে, আমাদের আবার ডায়েরি দেখতে হবে। আমরা ডায়েরির পাতা উল্টাতে লাগলাম। একটা কবিতায় লেখা ছিল, তোমার হৃদয়ের চাবি লুকানো আছে সেই জায়গায় যেখানে সূর্য প্রথম চুম্বন করে এই বাড়িকে। আমি বললাম, সূর্য প্রথম চুম্বন করে মানে সূর্যোদয়ের সময় সূর্যের আলো প্রথম কোথায় পড়ে? শ্বশুরজি বললেন, পূর্ব দিকে, বাড়ির পূর্ব দিকের দেয়ালে। পরের দিন সকালে আমরা ছাদে গেলাম। সূর্যোদয়ের সময় দেখলাম সূর্যের প্রথম রশ্মি পড়ছে পূর্ব দিকের দেয়ালের একটা বিশেষ জায়গায়। সেখানে ইটের মধ্যে একটা ছোট্ট ফাঁক ছিল। আমি আমার হাত ঢুকিয়ে দিলাম সেই ফাঁকে। ভেতরে কিছু একটা আছে। আমি সেটা বের করলাম। একটা পুরনো চাবি, মরিচা পড়া, কিন্তু এখনও ব্যবহারযোগ্য। আমরা খুব উত্তেজিত হলাম, তাড়াতাড়ি বাক্সটা নিয়ে এলাম। চাবি দিয়ে তালা খুললাম। বাক্সের ভেতরে একটা কাপড়ে মোড়া কিছু একটা ছিল। আমরা কাপড় খুললাম, কিন্তু সেখানে কোনো মূর্তি ছিল না, শুধু আরেকটা চিঠি। চিঠিতে লেখা ছিল, যেই চিঠি পড়ছ তুমি আমার যোগ্য উত্তরসূরি। তুমি সব সূত্র সঠিকভাবে অনুসরণ করেছ। এখন আসল রহস্য প্রকাশ করার সময়। আমি কোনো মূর্তি চুরি করিনি। এটা ছিল একটা পরীক্ষা, একটা পরিবারের ধাঁধা। আমি চেয়েছিলাম দেখতে যে আমার পরবর্তী প্রজন্ম কতটা বুদ্ধিমান এবং ধৈর্যশীল। যে এই সব সূত্র মিলিয়ে এখানে পৌঁছেছে, সে প্রমাণ করেছে যে সে যোগ্য। আসল ধন কোনো সোনা বা হীরা নয়। আসল ধন হল এই পরিবারের ঐতিহ্য এবং ইতিহাস। এই বাড়ির প্রতিটা ইঁট, প্রতিটা কোণে লুকিয়ে আছে আমাদের পূর্বপুরুষদের গল্প। আমি চেয়েছিলাম আমার উত্তরসূরিরা সেই গল্পগুলো খুঁজে বের করুক, জানুক তাদের শিকড় কোথায়। এই বাক্সে আমি রেখে দিয়েছি আমাদের পরিবারের বংশলতিকা, পুরনো ছবি এবং প্রতিটা প্রজন্মের গুরুত্বপূর্ণ ঘটনার বিবরণ। এটাই তোমার প্রকৃত ধন। এটা সযত্নে রেখো এবং পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেও। চিঠি পড়ে আমরা দুজনেই নীরব হয়ে গেলাম। শ্বশুরজির চোখে পানি এসে গেল। তিনি বললেন, আমার দাদা কতটা বুদ্ধিমান ছিলেন। তিনি চেয়েছিলেন আমরা আমাদের শিকড়কে ভুলে না যাই। আর আমি এতদিন ভেবেছিলাম তিনি একজন চোর ছিলেন। আমরা বাক্স থেকে পুরনো ছবি আর কাগজপত্র বের করতে লাগলাম। সেখানে ছিল প্রায় ২০০ বছরের পারিবারিক ইতিহাস। প্রতিটা প্রজন্মের গল্প, তাদের সংগ্রাম, তাদের সফলতা, তাদের ব্যর্থতা। একটা পুরনো ছবিতে দেখলাম আমাদের পরিবারের প্রথম পূর্বপুরুষ। তিনি ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী, ব্রিটিশদের বিরুদ্ধে লড়েছিলেন। আরেকটা কাগজে লেখা ছিল আমাদের পরিবারের আদিনিবাস ছিল সিলেটে। তারপর তারা ঢাকায় এসে এই বাড়ি তৈরি করেছিলেন। আমরা পুরো সকালটা সেই কাগজপত্র পড়ে কাটালাম। প্রতিটা গল্প আমাদের মুগ্ধ করছিল। আমরা বুঝতে পারলাম আমরা শুধু একটা পরিবার নই, আমরা একটা ঐতিহ্যেরও অংশ। শ্বশুরজি বললেন,
মিতালি, তুমি আমাকে এই রহস্য সমাধান করতে সাহায্য করেছ। এটা শুধু আমার একার কৃতিত্ব নয়, তোমারও। আমি চাই তুমি এই ধনটা সযত্নে রাখো এবং একদিন রিয়ান আর তিয়াশাকেও এই গল্প শোনাবে। আমি মাথা নাড়লাম। অবশ্যই বাবা, কিন্তু একটা প্রশ্ন, আপনি কিভাবে জানতেন এই ডায়েরিতে সূত্র লুকানো আছে? শ্বশুরজি হাসলেন। আমার বাবা মারা যাওয়ার আগে আমাকে এই ডায়েরিটা দিয়েছিলেন। বলেছিলেন, এই ডায়েরিতে আমাদের পরিবারের সবচেয়ে বড় রহস্য লুকানো আছে, কিন্তু এটা একা খোলা যাবে না। তোমার এমন কাউকে দরকার হবে যে তোমার মতোই ধৈর্যশীল এবং বুদ্ধিমান। আমি অনেক বছর ধরে এই ডায়েরি রেখে দিয়েছিলাম, কিন্তু যখন তুমি এই পরিবারে এলে আমি বুঝলাম তুমিই সেই সঠিক মানুষ। আমি অভিভূত হলাম, কিন্তু আপনি কিভাবে নিশ্চিত হলেন? তিনি বললেন, তুমি যেভাবে আমার নাতি নাতনিদের সাথে ব্যবহার করো, যেভাবে এই পরিবারকে ভালোবাসো, সেটা দেখে বুঝেছি তুমি শুধু এই পরিবারের অংশ নও, তুমি এই পরিবারের হৃদয়। তুমি ছাড়া এই রহস্য সমাধান সম্ভব ছিল না। আমার চোখে পানি এসে গেল। আমি কখনো ভাবিনি শ্বশুরজি আমাকে এতটা সম্মান করেন। হঠাৎ আমরা শুনলাম সিঁড়িতে পায়ের শব্দ, কেউ উঠে আসছে। আমরা তাড়াতাড়ি সব কাগজপত্র বাক্সে ঢুকিয়ে লুকিয়ে রাখলাম। সৌরভ ছাদে উঠে এলো। মা, তুমি আবার এখানে এত সকালে? শ্বশুরজি বললেন, আরে সৌরভ, আমি আর মিতালি একটু কথা বলছিলাম। তুই জানিস তো, বয়স হয়ে গেছে, রাতে ভালো ঘুম হয় না। সৌরভ সন্দেহের চোখে তাকালো। কিন্তু তোমরা কি নিয়ে কথা বলছিলে এত সকালে? আমি বললাম, আমরা পরিবারের পুরনো গল্প নিয়ে আলোচনা করছিলাম। বাবা আমাকে তোমাদের দাদার কথা বলছিলেন। সৌরভ কিছুটা নরম হলো। ও আচ্ছা, তুমি কি চা খাবে? আমি নিচে চা বানাচ্ছি। আমি বললাম, হ্যাঁ, এক্ষুনি আসছি। সৌরভ নিচে চলে গেল। শ্বশুরজি আমার দিকে তাকিয়ে হাসলেন। আমরা সাবধানে চলতে হবে, সৌরভ যেন কিছু টের না পায়। আমি বললাম, কিন্তু বাবা, আমরা কি সৌরভকে এই ব্যাপারটা বলবো না? এটা তো তার পরিবারের ইতিহাসও। শ্বশুরজি ভাবলেন, হ্যাঁ বলবো, কিন্তু এখনই নয়। আমি চাই প্রথমে আমরা সব কাগজপত্র সাজিয়ে গুছিয়ে রাখি, তারপর একটা বিশেষ দিনে পুরো পরিবারকে জড়ো করে সবাইকে এই গল্প শোনাবো। আমি মাথা নাড়লাম। ঠিক আছে, আমরা সেভাবেই করব। পরের কয়েক সপ্তাহ আমরা খুব সাবধানে সেই কাগজপত্র সাজাতে লাগলাম। প্রতিটা ছবি, প্রতিটা চিঠি, প্রতিটা নথি একটা বড় অ্যালবামে সাজিয়ে রাখলাম। এটা ছিল আমাদের পরিবারের একটা ঐতিহাসিক নথি। একদিন শ্বশুরজি হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। তার বুকে ব্যথা শুরু হলো। আমরা তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে গেলাম। ডাক্তার বললেন তার হার্টে সমস্যা, কিছুদিন হাসপাতালে থাকতে হবে। হাসপাতালে শ্বশুরজির পাশে বসে থাকার সময় তিনি আমার হাত ধরলেন। বললেন, মিতালি, আমার সময় হয়তো বেশি নেই। আমি চাই তুমি সেই অ্যালবামটা সৌরভকে দেখাও, তাকে সব বলো। আমি বললাম, বাবা, আপনি এসব কি বলছেন? আপনি ঠিক হয়ে যাবেন, আমরা একসাথে সবাইকে এই গল্প শোনাবো। তিনি মৃদু হাসলেন। আমি জানি আমার অবস্থা, কিন্তু তুমি প্রতিজ্ঞা করো তুমি এই ঐতিহ্য বাঁচিয়ে রাখবে। রিয়ান আর তিয়াশাকে শেখাবে তাদের শিকড় কোথায়। আমি চোখের পানি মুছে বললাম, আমি প্রতিজ্ঞা করছি বাবা। সৌভাগ্যবশত শ্বশুরজি সুস্থ হয়ে উঠলেন। 1 সপ্তাহ পর তিনি হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন। ডাক্তার বলেছিলেন এটা একটা সতর্ক বার্তা, তাকে এখন থেকে সাবধানে চলতে হবে। বাড়িতে ফিরে আসার পরের দিন আমরা সিদ্ধান্ত নিলাম পুরো পরিবারকে ডাকব, সবাইকে একসাথে সেই রহস্যের গল্প শোনাব। সন্ধে সবাই বসার রুমে জড়ো হলো। সৌরভ, তার মা, রিয়ান, তিয়াশা, সবাই। শ্বশুরজি সেই ডায়েরিটা হাতে নিয়ে বসলেন। তিনি বললেন, আজ আমি তোমাদের একটা গল্প শোনাব, আমাদের পরিবারের রহস্যের গল্প। তারপর তিনি শুরু থেকে শেষ পর্যন্ত সব বললেন, কিভাবে তিনি ডায়েরিতে সূত্র রেখেছিলেন, কিভাবে আমি তাকে সাহায্য করেছিলাম, কিভাবে আমরা সেই বাক্স খুঁজে পেয়েছিলাম। সৌরভ প্রথমে রাগ করল, মা, তুমি আমাকে কিছু বলনি কেন? আমি বললাম, আমি চেয়েছিলাম পুরো পরিবার একসাথে এটা জানুক। এটা শুধু আমার বা তোমার গল্প নয়, এটা আমাদের সবার গল্প। তারপর আমরা সেই অ্যালবামটা খুললাম, প্রতিটা পাতা, প্রতিটা ছবি সবাইকে দেখালাম। রিয়ান আর তিয়াশা খুব উত্তেজিত হল, তারা প্রতিটা গল্প শুনতে চাইল। তিয়াশা বলল, দাদু, আমাদের পরিবার এত অ্যাডভেঞ্চারাস, আমরা কি আরও রহস্য খুঁজতে পারি? শ্বশুরজি হাসলেন, হয়তো আছে আরও রহস্য, কিন্তু সেগুলো খুঁজে বের করার দায়িত্ব এখন তোমাদের। রিয়ান বলল, আমি এই পুরো ঘটনাটা লিখে রাখব, যাতে পরবর্তী প্রজন্ম এই গল্প জানতে পারে। শ্বশুরমা, যিনি এতক্ষণ চুপচাপ বসেছিলেন, হঠাৎ বললেন, তোমরা জানো, আমারও একটা রহস্য আছে।
আমরা সবাই তাকিয়ে তাকালাম। শ্বশুরমা একটা পুরনো চাবি বের করলেন, বললেন, এই চাবি আমার মা আমাকে দিয়ে গেছেন। বলেছেন এই চাবি দিয়ে খোলা যায় আমাদের গ্রামের বাড়ির একটা পুরনো আলমারি। সেই আলমারিতে নাকি আমাদের পরিবারের আরও অনেক গোপন কথা লুকানো আছে। আমরা সবাই অবাক হলাম। শ্বশুরজি বললেন, তুমি এতদিন এটা বলনি কেন? শ্বশুরমা মৃদু হাসলেন, আমি ভাবতাম এটা শুধু একটা গল্প, কিন্তু তোমরা যখন এত বড় একটা রহস্য খুঁজে বের করলে, আমি বুঝলাম আমার মায়ের কথাও সত্যি হতে পারে। সৌরভ বলল, তাহলে আমরা গ্রামের বাড়িতে যাব, সেই আলমারি খুঁজে বের করব? আমি বললাম, হ্যাঁ, আমরা সবাই মিলে যাব। এটা একটা পারিবারিক অ্যাডভেঞ্চার হবে। পরের মাসে আমরা সবাই মিলে গ্রামে গেলাম। সেই পুরনো বাড়িটা অনেক বছর ধরে তালাবদ্ধ ছিল। আমরা তালা খুলে ভেতরে ঢুকলাম। বাড়িটা ধুলোয় ভরা, কিন্তু এখনও শক্তপোক্ত। আমরা সেই আলমারি খুঁজে পেলাম। এটা একটা বিশাল কাঠের আলমারি। শ্বশুরমা তার চাবি দিয়ে তালা খুললেন। আলমারির ভেতরে অনেক পুরনো কাগজপত্র, বই, চিঠি। রিয়ান একটা চিঠি পড়তে লাগল। হঠাৎ সে চিৎকার করে উঠল, দাদু, এই চিঠিতে লেখা আমাদের পরিবার নাকি কোনো রাজার বংশধর। আমরা সবাই ভিড় করে চিঠিটা পড়তে লাগলাম। সত্যিই চিঠিতে লেখা ছিল আমাদের পরিবারের পূর্বপুরুষরা কয়েকশো বছর আগে একটা ছোট রাজ্যের শাসক ছিলেন, কিন্তু একটা যুদ্ধে হেরে যাওয়ার পর তারা সাধারণ মানুষ হয়ে গিয়েছিলেন। তিয়াশা বলল, মানে আমরা রাজকন্যা? আমি হেসে বললাম, না মা, আমরা এখন আর রাজারানী নই, কিন্তু আমাদের শিকড়টা জানা গেল। আমরা পুরো দিনটা সেই আলমারি থেকে জিনিস বের করে পড়তে লাগলাম। প্রতিটা চিঠি, প্রতিটা নথি আমাদের পরিবারের ইতিহাসের একটা অংশ। সন্ধ্যায় ফেরার সময় শ্বশুরজি বললেন, আজ আমি বুঝলাম, আমাদের আসল ধন সোনারূপা নয়, আমাদের আসল ধন হল আমাদের ইতিহাস, আমাদের শিকড়, আমাদের পরিবার। আমি মাথা নাড়লাম, হ্যাঁ বাবা, এবং এই ধন আমরা পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেব। বাড়ি ফেরার পর আমরা সিদ্ধান্ত নিলাম একটা পারিবারিক মিউজিয়াম তৈরি করব। আমাদের বাড়ির একটা রুমে সব পুরনো জিনিস, ছবি, চিঠি সাজিয়ে রাখব, যাতে আমাদের বাচ্চারা এবং তাদের বাচ্চারা জানতে পারে তাদের শিকড় কোথায়। রিয়ান দায়িত্ব নিল পুরো সংগ্রহটা ডিজিটাল করার। সে প্রতিটা ছবি স্ক্যান করল, প্রতিটা চিঠি টাইপ করল, তৈরি করল একটা ওয়েবসাইট যেখানে আমাদের পরিবারের পুরো ইতিহাস আছে। তিয়াশা একটা প্রজেক্ট করল স্কুলে, তার পরিবারের ইতিহাস নিয়ে। সে প্রথম পুরস্কার পেল। সৌরভ আমাকে বলল, মিতালি, তুমি না থাকলে এইসব কখনো সম্ভব হতো না। তুমি শুধু আমার স্ত্রী নও, তুমি এই পরিবারের একটা অপরিহার্য অংশ। আমার চোখে জল এসে গেল। এটাই ছিল আমার সবচেয়ে বড় পুরস্কার। মাস গড়িয়ে বছর হল। শ্বশুরজি আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছিলেন, কিন্তু তিনি সুখী ছিলেন, কারণ তিনি জানতেন তার পরিবারের ঐতিহ্য এখন নিরাপদ হাতে আছে। একদিন তিনি আমাকে ডেকে বললেন, মিতালি, তুমি জানো, সেই রাতে ছাদে যখন আমি তোমার পাশে গিয়ে শুয়েছিলাম, আমি তোমাকে পরীক্ষা করছিলাম। আমি অবাক হলাম, পরীক্ষা? তিনি হাসলেন, হ্যাঁ, আমি দেখতে চাইছিলাম তুমি কতটা সৎ। যদি তুমি সেই কবিতাগুলো দেখে ভুল পথে যেতে, তাহলে আমি বুঝতাম তুমি সঠিক মানুষ নও। কিন্তু তুমি সঠিক কাজটাই করেছিলে, তুমি প্রত্যাখ্যান করেছিলে। সেই মুহূর্তে আমি বুঝেছিলাম যে তুমিই সঠিক উত্তরসূরি। আমি হাসলাম, তাহলে সবকিছুই পরিকল্পিত ছিল? তিনি বললেন, হ্যাঁ, আমার দাদা যেমন আমার বাবাকে পরীক্ষা করেছিলেন, আমার বাবা যেমন আমাকে পরীক্ষা করেছিলেন, আমি তোমাকে পরীক্ষা করেছিলাম, এবং তুমি উত্তীর্ণ হয়েছ। আমি তার হাত ধরলাম। ধন্যবাদ বাবা, আমাকে বিশ্বাস করার জন্য। কয়েক মাস পর শ্বশুরজি মারা গেলেন, কিন্তু তিনি শান্তিতে মারা গেলেন, কারণ তিনি জানতেন তার কাজ শেষ হয়েছে। তার পরিবারের ঐতিহ্য এখন নিরাপদ হাতে আছে। তার শেষকৃত্যের দিন আমরা সেই ডায়েরিটা তার সাথেই রেখে দিলাম এবং একটা নতুন ডায়েরি শুরু করলাম। এই ডায়েরিতে আমরা লিখব আমাদের নতুন গল্প, নতুন অ্যাডভেঞ্চার। আজ ৫ বছর পর আমি আমাদের সেই পারিবারিক মিউজিয়ামে বসেই গল্প লিখছি। রিয়ান এখন বিয়ে করেছে, তিয়াশা কলেজে পড়ে। তারা দুজনেই তাদের শিকড় নিয়ে গর্বিত। এবং সবচেয়ে বড় কথা, আমরা একটা ঐতিহ্য তৈরি করেছি। প্রতি বছর আমাদের পরিবারের সবাই মিলে একটা দিন কাটাই সেই গ্রামের বাড়িতে। নতুন প্রজন্মকে শেখাই তাদের ইতিহাস, কারণ আমরা জানি যে নিজের শিকড় জানে সে কখনো হারায় না। সেই রাতে ছাদে তারার আলোয় যে রহস্যের সূচনা হয়েছিল, সেই রহস্য এখন আমাদের পরিবারের সবচেয়ে বড় শক্তি, এবং আমি গর্বিত যে আমি সেই রহস্যের একটা অংশ। আর হ্যাঁ, সেই রাতে যে পানি বের হবার কথা বলা হয়েছিল, সেটা ছিল আমার চোখের পানি, কারণ আমি বুঝেছিলাম আমি শুধু একটা পরিবারের অংশ নই, আমি একটা ঐতিহ্যের ধারক, এবং সেই অনুভূতি এতটাই তীব্র ছিল যে চোখের পানি আটকানো সম্ভব ছিল না। এই ছিল আমাদের গল্প, একটা পরিবারের, একটা ঐতিহ্যের, এবং একটা নারী যে তার শ্বশুরবাড়িতে শুধু একজন বধূ হয়ে আসেনি, হয়ে উঠেছিল সেই পরিবারের ইতিহাসের রক্ষক। সে ভেসে আসে। শ্বশুরজি বললেন, প্রতিটা কবিতা একটা দিক নির্দেশনা। পূর্ব আকাশ মানে ছাদের পূর্ব দিক,
গোনার 12-13 মানে পূর্ব দিকের দেওয়াল থেকে 13 কদম, উত্তরের বাতাস মানে সেখান থেকে উত্তরে তাকাতে হবে। আমি রোমাঞ্চিত হলাম। তাহলে এখনই খুঁজব? তিনি মাথা নাড়লেন, না এখন নয়, সবাই ঘুমিয়ে আছে, আমরা যদি এখন খোঁড়াখুড়ি শুরু করি সবাই জেগে উঠবে। আর আমি একা এই কাজ করতে পারব না, আমার বয়স হয়েছে, তোমার সাহায্য দরকার। আমি ভাবলাম, এটা ঠিক না ভুল, একটা চুরি করা মূর্তি খুঁজে বের করা? কিন্তু আমার ভেতরের অ্যাডভেঞ্চার প্রেমী মনটা আমাদের ঠেলে দিচ্ছিল। আমি বললাম, ঠিক আছে, আমি সাহায্য করব, কিন্তু মূর্তিটা খুঁজে পেলে আমরা পুলিশে জমা দেব, এটা চুরি করা জিনিস। শ্বশুরজি হাসলেন, তুমি সৎ মেয়ে মিতালি, ঠিক আছে, আমরা সেটা পুলিশে জমা দেব, কিন্তু আগে খুঁজে তো বের করি। পরের দিন সকালে সবাই নিচে নেমে গেল, শ্বশুরজি আর আমি ছাদে রয়ে গেলাম। আমরা ডায়েরি খুলে প্রতিটা কবিতা মেলাতে লাগলাম। প্রথম কবিতা অনুযায়ী আমরা পূর্ব দিকের দেওয়াল থেকে 13 কদম হাঁটলাম, সেখানে একটা পুরনো ফুলের টব রাখা ছিল। দ্বিতীয় কবিতায় লেখা ছিল, তোমার চোখের রং মাটির গভীরে লুকানো। আমরা টবটা সরালাম, নিচে মেঝেতে একটা ছোট্ট ফাটল দেখা গেল। শ্বশুরজি একটা ছোট্ট হাতুড়ি এনেছিলেন, আস্তে আস্তে সেই ফাটল বড় করতে লাগলাম। হঠাৎ আমার স্বামীর গলা শুনলাম, মা, তুমি ওপরে কি করছো? আমরা দুজনে চমকে গেলাম। তাড়াতাড়ি টবটা আবার রেখে দিলাম, আমি নিচে নেমে গেলাম। সৌরভ জিজ্ঞাসা করল, তুমি ছাদে কি করছিলে? আমি মিথ্যে বললাম, আরে ওই ফুলের টবগুলোতে পানি দিচ্ছিলাম, গরমে শুকিয়ে যাচ্ছে। সৌরভ কিছু সন্দেহ করল না, কিন্তু আমি বুঝলাম এখন থেকে আরও সাবধান হতে হবে। সেদিন রাতে আবার লোডশেডিং হল। আমরা আবার ছাদে গেলাম। এবার শ্বশুরজি একটা ছোট্ট ড্রিল মেশিন নিয়ে এসেছিলেন। আমরা সবাই ঘুমিয়ে পড়ার জন্য অপেক্ষা করলাম। তারপর খুব আস্তে আস্তে সেই ফাটল বড় করতে লাগলাম। প্রায় আধ ঘণ্টা পরে আমরা একটা ছোট্ট গর্ত খুলতে পারলাম। শ্বশুরজির টর্চের আলো ফেললেন ভিতরে, কিন্তু সেখানে কোনো মূর্তি ছিল না, শুধু একটা ছোট্ট কাগজের টুকরো। আমরা সেটা বের করলাম। কাগজে লেখা ছিল, যদি তুমি এই সূত্র অনুসরণ করে এখানে পৌঁছেছ, তাহলে তুমি সঠিক পথে আছো। কিন্তু এটা শুধু একটা পরীক্ষা ছিল, আসল ধন আরও গভীরে লুকানো। পরবর্তী সূত্র খুঁজতে হবে সেই জায়গায় যেখানে পূর্ণিমার চাঁদের আলো সবচেয়ে বেশি পড়ে। শ্বশুরজি হতাশ হলেন, মানে এটা শুধু একটা পরীক্ষা ছিল, আসল জিনিস এখানে নেই। আমি বললাম, কিন্তু আমরা তো অন্তত একটা সূত্র পেয়েছি, পূর্ণিমার চাঁদের আলো ছাদের কোন জায়গায় সবচেয়ে বেশি পড়ে? শ্বশুরজি ভাবলেন, পূর্ণিমার রাতে চাঁদ থাকে পশ্চিম আকাশে, তাহলে ছাদের পশ্চিম দিকেই আলো বেশি পড়বে। পরের দিন আমরা ক্যালেন্ডার দেখলাম, পরশু পূর্ণিমা। আমরা অপেক্ষা করতে লাগলাম। পূর্ণিমার রাতে আবার সবাই ছাদে ঘুমাতে এলো। চাঁদের আলো উজ্জ্বল ছিল। আমরা দেখলাম ছাদের পশ্চিম দিকে একটা জায়গায় চাঁদের আলো সবচেয়ে বেশি পড়ছে। সেখানে একটা পুরনো জলের ট্যাঙ্ক রাখা ছিল। সবাই ঘুমিয়ে পড়ার পর আমরা সেই ট্যাঙ্কের কাছে গেলাম। ট্যাঙ্কটা অনেক বছরের পুরনো, এখন আর ব্যবহার হয় না। শ্বশুরজি ট্যাঙ্কের ভেতরে টর্চের আলো ফেললেন। ট্যাঙ্কের তলায় কিছু একটা চকচক করছিল। আমরা একটা দড়ি দিয়ে শ্বশুরজিকে ট্যাঙ্কের ভেতরে নামিয়ে দিলাম। তিনি নিচে গিয়ে সেই জিনিসটা তুলে আনলেন। এটা একটা ছোট্ট ধাতব বাক্স। বাক্সে একটা তালা ছিল। আমরা বাক্সটা খোলার চেষ্টা করলাম, কিন্তু তালার চাবি ছিল না। শ্বশুরজি বললেন, চাবি নিশ্চয়ই কোথাও লুকোনো আছে, আমাদের আবার ডায়েরি দেখতে হবে। আমরা ডায়েরির পাতা উল্টাতে লাগলাম। একটা কবিতায় লেখা ছিল, তোমার হৃদয়ের চাবি লুকানো আছে সেই জায়গায় যেখানে সূর্য প্রথম চুম্বন করে এই বাড়িকে। আমি বললাম, সূর্য প্রথম চুম্বন করে মানে সূর্যোদয়ের সময়? সূর্যের আলো প্রথম কোথায় পড়ে? শ্বশুরজি বললেন, পূর্ব দিকে, বাড়ির পূর্ব দিকের দেয়ালে। পরের দিন সকালে আমরা ছাদে গেলাম। সূর্যোদয়ের সময় দেখলাম সূর্যের প্রথম রশ্মি পড়ছে পূর্ব দিকের দেয়ালের একটা বিশেষ জায়গায়। সেখানে ইটের মধ্যে একটা ছোট্ট ফাঁক ছিল। আমি আমার হাত ঢুকিয়ে দিলাম সেই ফাঁকে। ভেতরে কিছু একটা আছে। আমি সেটা বের করলাম। একটা পুরনো চাবি, মরিচা পড়া, কিন্তু এখনও ব্যবহারযোগ্য। আমরা খুব উত্তেজিত হলাম, তাড়াতাড়ি বাক্সটা নিয়ে এলাম। চাবি দিয়ে তালা খুললাম। বাক্সের ভেতরে একটা কাপড়ে মোড়া কিছু একটা ছিল। আমরা কাপড় খুললাম, কিন্তু সেখানে কোনো মূর্তি ছিল না, শুধু আরেকটা চিঠি। চিঠিতে লেখা ছিল, যেই চিঠি পড়ছ তুমি আমার যোগ্য উত্তরসূরি। তুমি সব সূত্র সঠিকভাবে অনুসরণ করেছ। এখন আসল রহস্য প্রকাশ করার সময়। আমি কোনো মূর্তি চুরি করিনি। এটা ছিল একটা পরীক্ষা, একটা পরিবারের ধাঁধা।
আমি চেয়েছিলাম দেখতে যে আমার পরবর্তী প্রজন্ম কতটা বুদ্ধিমান এবং ধৈর্যশীল। যে এই সব সূত্র মিলিয়ে এখানে পৌঁছেছে সে প্রমাণ করেছে যে সে যোগ্য। আসল ধন কোনো সোনা বা হীরা নয়, আসল ধন হল এই পরিবারের ঐতিহ্য এবং ইতিহাস। এই বাড়ির প্রতিটা ইঁট, প্রতিটা কোণে লুকিয়ে আছে আমাদের পূর্বপুরুষদের গল্প। আমি চেয়েছিলাম আমার উত্তরসূরিরা সেই গল্পগুলো খুঁজে বের করুক, জানুক তাদের শিকড় কোথায়। এই বাক্সে আমি রেখে দিয়েছি আমাদের পরিবারের বংশলতিকা, পুরনো ছবি এবং প্রতিটা প্রজন্মের গুরুত্বপূর্ণ ঘটনার বিবরণ। এটাই তোমার প্রকৃত ধন। এটা সযত্নে রেখো এবং পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেও। চিঠি পড়ে আমরা দুজনেই নীরব হয়ে গেলাম। শ্বশুরজির চোখে পানি এসে গেল। তিনি বললেন, আমার দাদা কতটা বুদ্ধিমান ছিলেন। তিনি চেয়েছিলেন আমরা আমাদের শিকড়কে ভুলে না যাই। আর আমি এতদিন ভেবেছিলাম তিনি একজন চোর ছিলেন। আমরা বাক্স থেকে পুরনো ছবি আর কাগজপত্র বের করতে লাগলাম। সেখানে ছিল প্রায় ২০০ বছরের পারিবারিক ইতিহাস। প্রতিটা প্রজন্মের গল্প, তাদের সংগ্রাম, তাদের সফলতা, তাদের ব্যর্থতা। একটা পুরনো ছবিতে দেখলাম আমাদের পরিবারের প্রথম পূর্বপুরুষ। তিনি ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী, ব্রিটিশদের বিরুদ্ধে লড়েছিলেন। আরেকটা কাগজে লেখা ছিল আমাদের পরিবারের আদিনিবাস ছিল সিলেটে, তারপর তারা ঢাকায় এসে এই বাড়ি তৈরি করেছিলেন। আমরা পুরো সকালটা সেই কাগজপত্র পড়ে কাটালাম। প্রতিটা গল্প আমাদের মুগ্ধ করছিল। আমরা বুঝতে পারলাম আমরা শুধু একটা পরিবার নই, আমরা একটা ঐতিহ্যেরও অংশ। শ্বশুরজি বললেন, মিতালি, তুমি আমাকে এই রহস্য সমাধান করতে সাহায্য করেছ। এটা শুধু আমার একার কৃতিত্ব নয়, তোমারও। আমি চাই তুমি এই ধনটা সযত্নে রাখো এবং একদিন রিয়ান আর তিয়াশাকেও এই গল্প শোনাবে। আমি মাথা নাড়লাম, অবশ্যই বাবা। কিন্তু একটা প্রশ্ন, আপনি কিভাবে জানতেন এই ডায়েরিতে সূত্র লুকানো আছে? শ্বশুরজি হাসলেন। আমার বাবা মারা যাওয়ার আগে আমাকে এই ডায়েরিটা দিয়েছিলেন। বলেছিলেন, এই ডায়েরিতে আমাদের পরিবারের সবচেয়ে বড় রহস্য লুকানো আছে। কিন্তু এটা একা খোলা যাবে না। তোমার এমন কাউকে দরকার হবে যে তোমার মতোই ধৈর্যশীল এবং বুদ্ধিমান। আমি অনেক বছর ধরে এই ডায়েরি রেখে দিয়েছিলাম, কিন্তু যখন তুমি এই পরিবারে এলে আমি বুঝলাম তুমিই সেই সঠিক মানুষ। আমি অভিভূত হলাম, কিন্তু আপনি কিভাবে নিশ্চিত হলেন? তিনি বললেন, তুমি যেভাবে আমার নাতি-নাতনিদের সাথে ব্যবহার করো, যেভাবে এই পরিবারকে ভালোবাসো, সেটা দেখে বুঝেছি তুমি শুধু এই পরিবারের অংশ নও, তুমি এই পরিবারের হৃদয়। তুমি ছাড়া এই রহস্য সমাধান সম্ভব ছিল না। আমার চোখে পানি এসে গেল। আমি কখনো ভাবিনি শ্বশুরজি আমাকে এতটা সম্মান করেন। হঠাৎ আমরা শুনলাম সিঁড়িতে পায়ের শব্দ, কেউ উঠে আসছে। আমরা তাড়াতাড়ি সব কাগজপত্র বাক্সে ঢুকিয়ে লুকিয়ে রাখলাম। সৌরভ ছাদে উঠে এলো। মা, তুমি আবার এখানে এত সকালে? শ্বশুরজি বললেন, আরে সৌরভ, আমি আর মিতালি একটু কথা বলছিলাম। তুই জানিস তো বয়স হয়ে গেছে, রাতে ভালো ঘুম হয় না। সৌরভ সন্দেহের চোখে তাকালো। কিন্তু তোমরা কি নিয়ে কথা বলছিলে এত সকালে? আমি বললাম, আমরা পরিবারের পুরনো গল্প নিয়ে আলোচনা করছিলাম। বাবা আমাকে তোমাদের দাদার কথা বলছিলেন। সৌরভ কিছুটা নরম হলো। ও আচ্ছা, তুমি কি চা খাবে? আমি নিচে চা বানাচ্ছি। আমি বললাম, হ্যাঁ, এক্ষুনি আসছি। সৌরভ নিচে চলে গেল। শ্বশুরজি আমার দিকে তাকিয়ে হাসলেন। আমরা সাবধানে চলতে হবে, সৌরভ যেন কিছু টের না পায়। আমি বললাম, কিন্তু বাবা, আমরা কি সৌরভকে এই ব্যাপারটা বলবো না? এটা তো তার পরিবারের ইতিহাসও। শ্বশুরজি ভাবলেন, হ্যাঁ বলবো, কিন্তু এখনই নয়। আমি চাই প্রথমে আমরা সব কাগজপত্র সাজিয়ে গুছিয়ে রাখি, তারপর একটা বিশেষ দিনে পুরো পরিবারকে জড়ো করে সবাইকে এই গল্প শোনাব। আমি মাথা নাড়লাম। ঠিক আছে, আমরা সেভাবেই করব। পরের কয়েক সপ্তাহ আমরা খুব সাবধানে সেই কাগজপত্র সাজাতে লাগলাম। প্রতিটা ছবি, প্রতিটা চিঠি, প্রতিটা নথি একটা বড় অ্যালবামে সাজিয়ে রাখলাম। এটা ছিল আমাদের পরিবারের একটা ঐতিহাসিক নথি। একদিন শ্বশুরজি হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। তার বুকে ব্যথা শুরু হলো। আমরা তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে গেলাম। ডাক্তার বললেন তার হার্টে সমস্যা, কিছুদিন হাসপাতালে থাকতে হবে। হাসপাতালে শ্বশুরজির পাশে বসে থাকার সময় তিনি আমার হাত ধরলেন। বললেন, মিতালি, আমার সময় হয়তো বেশি নেই। আমি চাই তুমি সেই অ্যালবামটা সৌরভকে দেখাও, তাকে সব বলো। আমি বললাম, বাবা, আপনি এইসব কি বলছেন? আপনি ঠিক হয়ে যাবেন, আমরা একসাথে সবাইকে এই গল্প শোনাবো। তিনি মৃদু হাসলেন। আমি জানি আমার অবস্থা, কিন্তু তুমি প্রতিজ্ঞা করো তুমি এই ঐতিহ্য বাঁচিয়ে রাখবে। রিয়ান আর তিয়াশাকে শেখাবে তাদের শিকড় কোথায়।
আমি চোখের পানি মুছে বললাম, আমি প্রতিজ্ঞা করছি বাবা। সৌভাগ্যবশত শ্বশুরজি সুস্থ হয়ে উঠলেন। 1 সপ্তাহ পর তিনি হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন। ডাক্তার বলেছিলেন, এটা একটা সতর্ক বার্তা, তাকে এখন থেকে সাবধানে চলতে হবে। বাড়িতে ফিরে আসার পরের দিন আমরা সিদ্ধান্ত নিলাম পুরো পরিবারকে ডাকব, সবাইকে একসাথে সেই রহস্যের গল্প শোনাব। সন্ধে সবাই বসার রুমে জড়ো হলো। সৌরভ, তার মা, রিয়ান, তিয়াশা, সবাই। শ্বশুরজি সেই ডায়েরিটা হাতে নিয়ে বসলেন। তিনি বললেন, আজ আমি তোমাদের একটা গল্প শোনাব, আমাদের পরিবারের রহস্যের গল্প। তারপর তিনি শুরু থেকে শেষ পর্যন্ত সব বললেন, কিভাবে তিনি ডায়েরিতে সূত্র রেখেছিলেন, কিভাবে আমি তাকে সাহায্য করেছিলাম, কিভাবে আমরা সেই বাক্স খুঁজে পেয়েছিলাম। সৌরভ প্রথমে রাগ করল, মা, তুমি আমাকে কিছু বলনি কেন? আমি বললাম, আমি চেয়েছিলাম পুরো পরিবার একসাথে এটা জানুক। এটা শুধু আমার বা তোমার গল্প নয়, এটা আমাদের সবার গল্প। তারপর আমরা সেই অ্যালবামটা খুললাম, প্রতিটা পাতা, প্রতিটা ছবি সবাইকে দেখালাম। রিয়ান আর তিয়াশা খুব উত্তেজিত হল, তারা প্রতিটা গল্প শুনতে চাইল। তিয়াশা বলল, দাদু, আমাদের পরিবার এত অ্যাডভেঞ্চারাস, আমরা কি আরও রহস্য খুঁজতে পারি? শ্বশুরজি হাসলেন, হয়তো আছে আরও রহস্য, কিন্তু সেগুলো খুঁজে বের করার দায়িত্ব এখন তোমাদের। রিয়ান বলল, আমি এই পুরো ঘটনাটা লিখে রাখব, যাতে পরবর্তী প্রজন্ম এই গল্প জানতে পারে। শ্বশুরমা, যিনি এতক্ষণ চুপচাপ বসেছিলেন, হঠাৎ বললেন, তোমরা জানো, আমারও একটা রহস্য আছে। আমরা সবাই তাকিয়ে তাকালাম। শ্বশুরমা একটা পুরনো চাবি বের করলেন, বললেন, এই চাবি আমার মা আমাকে দিয়ে গেছেন। বলেছেন এই চাবি দিয়ে খোলা যায় আমাদের গ্রামের বাড়ির একটা পুরনো আলমারি। সেই আলমারিতে নাকি আমাদের পরিবারের আরও অনেক গোপন কথা লুকানো আছে। আমরা সবাই অবাক হলাম। শ্বশুরজি বললেন, তুমি এতদিন এটা বলনি কেন? শ্বশুরমা মৃদু হাসলেন, আমি ভাবতাম এটা শুধু একটা গল্প, কিন্তু তোমরা যখন এত বড় একটা রহস্য খুঁজে বের করলে, আমি বুঝলাম আমার মায়ের কথাও সত্যি হতে পারে। সৌরভ বলল, তাহলে আমরা গ্রামের বাড়িতে যাব, সেই আলমারি খুঁজে বের করব? আমি বললাম, হ্যাঁ, আমরা সবাই মিলে যাব, এটা একটা পারিবারিক অ্যাডভেঞ্চার হবে। পরের মাসে আমরা সবাই মিলে গ্রামে গেলাম। সেই পুরনো বাড়িটা অনেক বছর ধরে তালাবদ্ধ ছিল। আমরা তালা খুলে ভেতরে ঢুকলাম। বাড়িটা ধুলোয় ভরা, কিন্তু এখনও শক্তপোক্ত। আমরা সেই আলমারি খুঁজে পেলাম। এটা একটা বিশাল কাঠের আলমারি। শ্বশুরমা তার চাবি দিয়ে তালা খুললেন। আলমারির ভেতরে অনেক পুরনো কাগজপত্র, বই, চিঠি। রিয়ান একটা চিঠি পড়তে লাগল। হঠাৎ সে চিৎকার করে উঠল, দাদু, এই চিঠিতে লেখা আমাদের পরিবার নাকি কোনো রাজার বংশধর। আমরা সবাই ভিড় করে চিঠিটা পড়তে লাগলাম। সত্যিই চিঠিতে লেখা ছিল আমাদের পরিবারের পূর্বপুরুষরা কয়েকশো বছর আগে একটা ছোট রাজ্যের শাসক ছিলেন, কিন্তু একটা যুদ্ধে হেরে যাওয়ার পর তারা সাধারণ মানুষ হয়ে গিয়েছিলেন। তিয়াশা বলল, মানে আমরা রাজকন্যা? আমি হেসে বললাম, না মা, আমরা এখন আর রাজারানী নই, কিন্তু আমাদের শিকড়টা জানা গেল। আমরা পুরো দিনটা সেই আলমারি থেকে জিনিস বের করে পড়তে লাগলাম। প্রতিটা চিঠি, প্রতিটা নথি আমাদের পরিবারের ইতিহাসের একটা অংশ। সন্ধ্যায় ফেরার সময় শ্বশুরজি বললেন, আজ আমি বুঝলাম, আমাদের আসল ধন সোনারূপা নয়, আমাদের আসল ধন হল আমাদের ইতিহাস, আমাদের শিকড়, আমাদের পরিবার। আমি মাথা নাড়লাম, হ্যাঁ বাবা, এবং এই ধন আমরা পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেব। বাড়ি ফেরার পর আমরা সিদ্ধান্ত নিলাম একটা পারিবারিক মিউজিয়াম তৈরি করব। আমাদের বাড়ির একটা রুমে সব পুরনো জিনিস, ছবি, চিঠি সাজিয়ে রাখব, যাতে আমাদের বাচ্চারা এবং তাদের বাচ্চারা জানতে পারে তাদের শিকড় কোথায়। রিয়ান দায়িত্ব নিল পুরো সংগ্রহটা ডিজিটাল করার। সে প্রতিটা ছবি স্ক্যান করল, প্রতিটা চিঠি টাইপ করল, তৈরি করল একটা ওয়েবসাইট যেখানে আমাদের পরিবারের পুরো ইতিহাস আছে। তিয়াশা একটা প্রজেক্ট করল স্কুলে, তার পরিবারের ইতিহাস নিয়ে। সে প্রথম পুরস্কার পেল। সৌরভ আমাকে বলল, মিতালি, তুমি না থাকলে এইসব কখনো সম্ভব হতো না। তুমি শুধু আমার স্ত্রী নও, তুমি এই পরিবারের একটা অপরিহার্য অংশ। আমার চোখে জল এসে গেল। এটাই ছিল আমার সবচেয়ে বড় পুরস্কার। মাস গড়িয়ে বছর হল। শ্বশুরজি আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছিলেন, কিন্তু তিনি সুখী ছিলেন, কারণ তিনি জানতেন তার পরিবারের ঐতিহ্য এখন নিরাপদ হাতে আছে। একদিন তিনি আমাকে ডেকে বললেন, মিতালি, তুমি জানো, সেই রাতে ছাদে যখন আমি তোমার পাশে গিয়ে শুয়েছিলাম, আমি তোমাকে পরীক্ষা করছিলাম। আমি অবাক হলাম, পরীক্ষা? তিনি হাসলেন, হ্যাঁ, আমি দেখতে চাইছিলাম তুমি কতটা সৎ। যদি তুমি সেই কবিতাগুলো দেখে ভুল পথে যেতে, তাহলে আমি বুঝতাম তুমি সঠিক মানুষ নও। কিন্তু তুমি সঠিক কাজটাই করেছিলে, তুমি প্রত্যাখ্যান করেছিলে। সেই মুহূর্তে আমি বুঝেছিলাম যে তুমিই সঠিক উত্তরসূরি। আমি হাসলাম, তাহলে সবকিছুই পরিকল্পিত ছিল? তিনি বললেন, হ্যাঁ, আমার দাদা যেমন আমার বাবাকে পরীক্ষা করেছিলেন,
আমার বাবা যেমন আমাকে পরীক্ষা করেছিলেন, আমি তোমাকে পরীক্ষা করেছিলাম এবং তুমি উত্তীর্ণ হয়েছ। আমি তার হাত ধরলাম। ধন্যবাদ বাবা, আমাকে বিশ্বাস করার জন্য। কয়েক মাস পর শ্বশুরজি মারা গেলেন, কিন্তু তিনি শান্তিতে মারা গেলেন, কারণ তিনি জানতেন তার কাজ শেষ হয়েছে। তার পরিবারের ঐতিহ্য এখন নিরাপদ হাতে আছে। তার শেষকৃত্যের দিন আমরা সেই ডায়েরিটা তার সাথেই রেখে দিলাম এবং একটা নতুন ডায়েরি শুরু করলাম। এই ডায়েরিতে আমরা লিখব আমাদের নতুন গল্প, নতুন অ্যাডভেঞ্চার। আজ 5 বছর পর আমি আমাদের সেই পারিবারিক মিউজিয়ামে বসে এই গল্প লিখছি। রিয়ান এখন বিয়ে করেছে, তিয়াশা কলেজে পড়ে। তারা দুজনেই তাদের শিকড় নিয়ে গর্বিত। এবং সবচেয়ে বড় কথা, আমরা একটা ঐতিহ্য তৈরি করেছি। প্রতি বছর আমাদের পরিবারের সবাই মিলে একটা দিন কাটাই সেই গ্রামের বাড়িতে। নতুন প্রজন্মকে শেখাই তাদের ইতিহাস, কারণ আমরা জানি যে নিজের শিকড় জানে সে কখনো হারায় না। সেই রাতে ছাদে তারার আলোয় যে রহস্যের সূচনা হয়েছিল, সেই রহস্য এখন আমাদের পরিবারের সবচেয়ে বড় শক্তি, এবং আমি গর্বিত যে আমি সেই রহস্যের একটা অংশ। আর হ্যাঁ, সেই রাতে যে পানি বের হবার কথা বলা হয়েছিল, সেটা ছিল আমার চোখের পানি, কারণ আমি বুঝেছিলাম আমি শুধু একটা পরিবারের অংশ নই, আমি একটা ঐতিহ্যের ধারক। এবং সেই অনুভূতি এতটাই তীব্র ছিল যে চোখের পানি আটকানো সম্ভব ছিল না। এই ছিল আমাদের গল্প, একটা পরিবারের, একটা ঐতিহ্যের, এবং একটা নারী যে তার শ্বশুরবাড়িতে শুধু একজন বধূ হয়ে আসেনি, হয়ে উঠেছিল সেই পরিবারের ইতিহাসের রক্ষক। ভেসে আসে। শ্বশুরজি বললেন, প্রতিটা কবিতা একটা দিক নির্দেশনা। পূর্ব আকাশ মানে ছাদের পূর্ব দিক, গোনার 12-13 মানে পূর্ব দিকের দেওয়াল থেকে 13 কদম, উত্তরের বাতাস মানে সেখান থেকে উত্তরে তাকাতে হবে। আমি রোমাঞ্চিত হলাম। তাহলে এখনই খুঁজব? তিনি মাথা নাড়লেন, না এখন নয়, সবাই ঘুমিয়ে আছে। আমরা যদি এখন খোঁড়াখুড়ি শুরু করি, সবাই জেগে উঠবে। আর আমি একা এই কাজ করতে পারব না, আমার বয়স হয়েছে, তোমার সাহায্য দরকার। আমি ভাবলাম, এটা ঠিক না ভুল, একটা চুরি করা মূর্তি খুঁজে বের করা? কিন্তু আমার ভেতরের অ্যাডভেঞ্চার প্রেমী মনটা আমাদের ঠেলে দিচ্ছিল। আমি বললাম, ঠিক আছে, আমি সাহায্য করব, কিন্তু মূর্তিটা খুঁজে পেলে আমরা পুলিশে জমা দেব, এটা চুরি করা জিনিস। শ্বশুরজি হাসলেন, তুমি সৎ মেয়ে মিতালি, ঠিক আছে, আমরা সেটা পুলিশে জমা দেব, কিন্তু আগে খুঁজে তো বের করি। পরের দিন সকালে সবাই নিচে নেমে গেল। শ্বশুরজি আর আমি ছাদে রয়ে গেলাম। আমরা ডায়েরি খুলে প্রতিটা কবিতা মেলাতে লাগলাম। প্রথম কবিতা অনুযায়ী আমরা পূর্ব দিকের দেওয়াল থেকে 13 কদম হাঁটলাম। সেখানে একটা পুরনো ফুলের টব রাখা ছিল। দ্বিতীয় কবিতায় লেখা ছিল, তোমার চোখের রং মাটির গভীরে লুকানো। আমরা টবটা সরালাম। নিচে মেঝেতে একটা ছোট্ট ফাটল দেখা গেল। শ্বশুরজি একটা ছোট্ট হাতুড়ি এনেছিলেন। আস্তে আস্তে সেই ফাটল বড় করতে লাগলাম। হঠাৎ আমার স্বামীর গলা শুনলাম, মা, তুমি ওপরে কি করছ? আমরা দুজনে চমকে গেলাম। তাড়াতাড়ি টবটা আবার রেখে দিলাম। আমি নিচে নেমে গেলাম। সৌরভ জিজ্ঞাসা করল, তুমি ছাদে কি করছিলে? আমি মিথ্যে বললাম, আরে ওই ফুলের টবগুলোতে পানি দিচ্ছিলাম, গরমে শুকিয়ে যাচ্ছে। সৌরভ কিছু সন্দেহ করল না, কিন্তু আমি বুঝলাম এখন থেকে আরও সাবধান হতে হবে। সেদিন রাতে আবার লোডশেডিং হল। আমরা আবার ছাদে গেলাম। এবার শ্বশুরজি একটা ছোট্ট ড্রিল মেশিন নিয়ে এসেছিলেন। আমরা সবাই ঘুমিয়ে পড়ার জন্য অপেক্ষা করলাম। তারপর খুব আস্তে আস্তে সেই ফাটল বড় করতে লাগলাম। প্রায় আধ ঘণ্টা পরে আমরা একটা ছোট্ট গর্ত খুলতে পারলাম। শ্বশুরজি টর্চের আলো ফেললেন ভিতরে, কিন্তু সেখানে কোনো মূর্তি ছিল না, শুধু একটা ছোট্ট কাগজের টুকরো। আমরা সেটা বের করলাম। কাগজে লেখা ছিল, যদি তুমি এই সূত্র অনুসরণ করে এখানে পৌঁছেছ, তাহলে তুমি সঠিক পথে আছো। কিন্তু এটা শুধু একটা পরীক্ষা ছিল। আসল ধন আরও গভীরে লুকানো। পরবর্তী সূত্র খুঁজতে হবে সেই জায়গায় যেখানে পূর্ণিমার চাঁদের আলো সবচেয়ে বেশি পড়ে। শ্বশুরজি হতাশ হলেন, মানে এটা শুধু একটা পরীক্ষা ছিল, আসল জিনিস এখানে নেই। আমি বললাম, কিন্তু আমরা তো অন্তত একটা সূত্র পেয়েছি। পূর্ণিমার চাঁদের আলো ছাদের কোন জায়গায় সবচেয়ে বেশি পড়ে? শ্বশুরজি ভাবলেন, পূর্ণিমার রাতে চাঁদ থাকে পশ্চিম আকাশে, তাহলে ছাদের পশ্চিম দিকেই আলো বেশি পড়বে। পরের দিন আমরা ক্যালেন্ডার দেখলাম, পরশু পূর্ণিমা। আমরা অপেক্ষা করতে লাগলাম। পূর্ণিমার রাতে আবার সবাই ছাদে ঘুমাতে এলো। চাঁদের আলো উজ্জ্বল ছিল। আমরা দেখলাম ছাদের পশ্চিম দিকে একটা জায়গায় চাঁদের আলো সবচেয়ে বেশি পড়ছে। সেখানে একটা পুরনো জলের ট্যাঙ্ক রাখা ছিল। সবাই ঘুমিয়ে পড়ার পর আমরা সেই ট্যাঙ্কের কাছে গেলাম। ট্যাঙ্কটা অনেক বছরের পুরনো, এখন আর ব্যবহার হয় না। শ্বশুরজি ট্যাঙ্কের ভেতরে টর্চের আলো ফেললেন। ট্যাঙ্কের তলায় কিছু একটা চকচক করছিল। আমরা একটা দড়ি দিয়ে শ্বশুরজিকে ট্যাঙ্কের ভেতরে নামিয়ে দিলাম।
তিনি নিচে গিয়ে সেই জিনিসটা তুলে আনলেন। এটা একটা ছোট্ট ধাতব বাক্স। বাক্সে একটা তালা ছিল। আমরা বাক্সটা খোলার চেষ্টা করলাম, কিন্তু তালার চাবি ছিল না। শ্বশুরজি বললেন, চাবি নিশ্চয়ই কোথাও লুকোনো আছে, আমাদের আবার ডায়েরি দেখতে হবে। আমরা ডায়েরির পাতা উল্টাতে লাগলাম। একটা কবিতায় লেখা ছিল, তোমার হৃদয়ের চাবি লুকানো আছে সেই জায়গায় যেখানে সূর্য প্রথম চুম্বন করে এই বাড়িকে। আমি বললাম, সূর্য প্রথম চুম্বন করে মানে সূর্যোদয়ের সময়? সূর্যের আলো প্রথম কোথায় পড়ে? শ্বশুরজি বললেন, পূর্ব দিকে, বাড়ির পূর্ব দিকের দেয়ালে। পরের দিন সকালে আমরা ছাদে গেলাম। সূর্যোদয়ের সময় দেখলাম সূর্যের প্রথম রশ্মি পড়ছে পূর্ব দিকের দেয়ালের একটা বিশেষ জায়গায়। সেখানে ইটের মধ্যে একটা ছোট্ট ফাঁক ছিল। আমি আমার হাত ঢুকিয়ে দিলাম সেই ফাঁকে। ভেতরে কিছু একটা আছে। আমি সেটা বের করলাম। একটা পুরনো চাবি, মরিচা পড়া, কিন্তু এখনও ব্যবহারযোগ্য। আমরা খুব উত্তেজিত হলাম, তাড়াতাড়ি বাক্সটা নিয়ে এলাম। চাবি দিয়ে তালা খুললাম। বাক্সের ভেতরে একটা কাপড়ে মোড়া কিছু একটা ছিল। আমরা কাপড় খুললাম, কিন্তু সেখানে কোনো মূর্তি ছিল না, শুধু আরেকটা চিঠি। চিঠিতে লেখা ছিল, যেই চিঠি পড়ছ তুমি আমার যোগ্য উত্তরসূরি। তুমি সব সূত্র সঠিকভাবে অনুসরণ করেছ। এখন আসল রহস্য প্রকাশ করার সময়। আমি কোনো মূর্তি চুরি করিনি। এটা ছিল একটা পরীক্ষা, একটা পরিবারের ধাঁধা। আমি চেয়েছিলাম দেখতে যে আমার পরবর্তী প্রজন্ম কতটা বুদ্ধিমান এবং ধৈর্যশীল। যে এই সব সূত্র মিলিয়ে এখানে পৌঁছেছে, সে প্রমাণ করেছে যে সে যোগ্য। আসল ধন কোনো সোনা বা হীরা নয়। আসল ধন হল এই পরিবারের ঐতিহ্য এবং ইতিহাস। এই বাড়ির প্রতিটা ইঁট, প্রতিটা কোণে লুকিয়ে আছে আমাদের পূর্বপুরুষদের গল্প। আমি চেয়েছিলাম আমার উত্তরসূরিরা সেই গল্পগুলো খুঁজে বের করুক, জানুক তাদের শিকড় কোথায়। এই বাক্সে আমি রেখে দিয়েছি আমাদের পরিবারের বংশলতিকা, পুরনো ছবি এবং প্রতিটা প্রজন্মের গুরুত্বপূর্ণ ঘটনার বিবরণ। এটাই তোমার প্রকৃত ধন। এটা সযত্নে রেখো এবং পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেও। চিঠি পড়ে আমরা দুজনেই নীরব হয়ে গেলাম। শ্বশুরজির চোখে পানি এসে গেল। তিনি বললেন, আমার দাদা কতটা বুদ্ধিমান ছিলেন। তিনি চেয়েছিলেন আমরা আমাদের শিকড়কে ভুলে না যাই। আর আমি এতদিন ভেবেছিলাম তিনি একজন চোর ছিলেন। আমরা বাক্স থেকে পুরনো ছবি আর কাগজপত্র বের করতে লাগলাম। সেখানে ছিল প্রায় ২০০ বছরের পারিবারিক ইতিহাস। প্রতিটা প্রজন্মের গল্প, তাদের সংগ্রাম, তাদের সফলতা, তাদের ব্যর্থতা। একটা পুরনো ছবিতে দেখলাম আমাদের পরিবারের প্রথম পূর্বপুরুষ। তিনি ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী, ব্রিটিশদের বিরুদ্ধে লড়েছিলেন। আরেকটা কাগজে লেখা ছিল আমাদের পরিবারের আদিনিবাস ছিল সিলেটে। তারপর তারা ঢাকায় এসে এই বাড়ি তৈরি করেছিলেন। আমরা পুরো সকালটা সেই কাগজপত্র পড়ে কাটালাম। প্রতিটা গল্প আমাদের মুগ্ধ করছিল। আমরা বুঝতে পারলাম আমরা শুধু একটা পরিবার নই, আমরা একটা ঐতিহ্যেরও অংশ। শ্বশুরজি বললেন, মিতালি, তুমি আমাকে এই রহস্য সমাধান করতে সাহায্য করেছ। এটা শুধু আমার একার কৃতিত্ব নয়, তোমারও। আমি চাই তুমি এই ধনটা সযত্নে রাখো এবং একদিন রিয়ান আর তিয়াশাকেও এই গল্প শোনাবে। আমি মাথা নাড়লাম, অবশ্যই বাবা, কিন্তু একটা প্রশ্ন, আপনি কিভাবে জানতেন এই ডায়েরিতে সূত্র লুকানো আছে? শ্বশুরজি হাসলেন। আমার বাবা মারা যাওয়ার আগে আমাকে এই ডায়েরিটা দিয়েছিলেন। বলেছিলেন, এই ডায়েরিতে আমাদের পরিবারের সবচেয়ে বড় রহস্য লুকানো আছে, কিন্তু এটা একা খোলা যাবে না। তোমার এমন কাউকে দরকার হবে যে তোমার মতোই ধৈর্যশীল এবং বুদ্ধিমান। আমি অনেক বছর ধরে এই ডায়েরি রেখে দিয়েছিলাম, কিন্তু যখন তুমি এই পরিবারে এলে আমি বুঝলাম তুমিই সেই সঠিক মানুষ। আমি অভিভূত হলাম, কিন্তু আপনি কিভাবে নিশ্চিত হলেন? তিনি বললেন, তুমি যেভাবে আমার নাতি নাতনিদের সাথে ব্যবহার করো, যেভাবে এই পরিবারকে ভালোবাসো, সেটা দেখে বুঝেছি তুমি শুধু এই পরিবারের অংশ নও, তুমি এই পরিবারের হৃদয়। তুমি ছাড়া এই রহস্য সমাধান সম্ভব ছিল না। আমার চোখে পানি এসে গেল। আমি কখনো ভাবিনি শ্বশুরজি আমাকে এতটা সম্মান করেন। হঠাৎ আমরা শুনলাম সিঁড়িতে পায়ের শব্দ, কেউ উঠে আসছে। আমরা তাড়াতাড়ি সব কাগজপত্র বাক্সে ঢুকিয়ে লুকিয়ে রাখলাম। সৌরভ ছাদে উঠে এলো। মা, তুমি আবার এখানে এত সকালে? শ্বশুরজি বললেন, আরে সৌরভ, আমি আর মিতালি একটু কথা বলছিলাম। তুই জানিস তো, বয়স হয়ে গেছে, রাতে ভালো ঘুম হয় না। সৌরভ সন্দেহের চোখে তাকালো। কিন্তু তোমরা কি নিয়ে কথা বলছিলে এত সকালে? আমি বললাম, আমরা পরিবারের পুরনো গল্প নিয়ে আলোচনা করছিলাম।
বাবা আমাকে তোমাদের দাদার কথা বলছিলেন। সৌরভ কিছুটা নরম হলো। ও আচ্ছা, তুমি কি চা খাবে? আমি নিচে চা বানাচ্ছি। আমি বললাম, হ্যাঁ, এক্ষুনি আসছি। সৌরভ নিচে চলে গেল। শ্বশুরজি আমার দিকে তাকিয়ে হাসলেন। আমরা সাবধানে চলতে হবে, সৌরভ যেন কিছু টের না পায়। আমি বললাম, কিন্তু বাবা, আমরা কি সৌরভকে এই ব্যাপারটা বলবো না? এটা তো তার পরিবারের ইতিহাসও। শ্বশুরজি ভাবলেন, হ্যাঁ বলবো, কিন্তু এখনই নয়। আমি চাই প্রথমে আমরা সব কাগজপত্র সাজিয়ে গুছিয়ে রাখি, তারপর একটা বিশেষ দিনে পুরো পরিবারকে জড়ো করে সবাইকে এই গল্প শোনাবো। আমি মাথা নাড়লাম। ঠিক আছে, আমরা সেভাবেই করব। পরের কয়েক সপ্তাহ আমরা খুব সাবধানে সেই কাগজপত্র সাজাতে লাগলাম। প্রতিটা ছবি, প্রতিটা চিঠি, প্রতিটা নথি একটা বড় অ্যালবামে সাজিয়ে রাখলাম। এটা ছিল আমাদের পরিবারের একটা ঐতিহাসিক নথি। একদিন শ্বশুরজি হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। তার বুকে ব্যথা শুরু হলো। আমরা তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে গেলাম। ডাক্তার বললেন তার হার্টে সমস্যা, কিছুদিন হাসপাতালে থাকতে হবে। হাসপাতালে শ্বশুরজির পাশে বসে থাকার সময় তিনি আমার হাত ধরলেন। বললেন, মিতালি, আমার সময় হয়তো বেশি নেই। আমি চাই তুমি সেই অ্যালবামটা সৌরভকে দেখাও, তাকে সব বলো। আমি বললাম, বাবা, আপনি এসব কি বলছেন? আপনি ঠিক হয়ে যাবেন, আমরা একসাথে সবাইকে এই গল্প শোনাবো। তিনি মৃদু হাসলেন। আমি জানি আমার অবস্থা, কিন্তু তুমি প্রতিজ্ঞা করো তুমি এই ঐতিহ্য বাঁচিয়ে রাখবে। রিয়ান আর তিয়াশাকে শেখাবে তাদের শিকড় কোথায়। আমি চোখের পানি মুছে বললাম, আমি প্রতিজ্ঞা করছি বাবা। সৌভাগ্যবশত শ্বশুরজি সুস্থ হয়ে উঠলেন। 1 সপ্তাহ পর তিনি হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন। ডাক্তার বলেছিলেন এটা একটা সতর্ক বার্তা, তাকে এখন থেকে সাবধানে চলতে হবে। বাড়িতে ফিরে আসার পরের দিন আমরা সিদ্ধান্ত নিলাম পুরো পরিবারকে ডাকব, সবাইকে একসাথে সেই রহস্যের গল্প শোনাব। সন্ধে সবাই বসার রুমে জড়ো হলো। সৌরভ, তার মা, রিয়ান, তিয়াশা, সবাই। শ্বশুরজি সেই ডায়েরিটা হাতে নিয়ে বসলেন। তিনি বললেন, আজ আমি তোমাদের একটা গল্প শোনাব, আমাদের পরিবারের রহস্যের গল্প। তারপর তিনি শুরু থেকে শেষ পর্যন্ত সব বললেন, কিভাবে তিনি ডায়েরিতে সূত্র রেখেছিলেন, কিভাবে আমি তাকে সাহায্য করেছিলাম, কিভাবে আমরা সেই বাক্স খুঁজে পেয়েছিলাম। সৌরভ প্রথমে রাগ করল, মা, তুমি আমাকে কিছু বলনি কেন? আমি বললাম, আমি চেয়েছিলাম পুরো পরিবার একসাথে এটা জানুক। এটা শুধু আমার বা তোমার গল্প নয়, এটা আমাদের সবার গল্প। তারপর আমরা সেই অ্যালবামটা খুললাম, প্রতিটা পাতা, প্রতিটা ছবি সবাইকে দেখালাম। রিয়ান আর তিয়াশা খুব উত্তেজিত হল, তারা প্রতিটা গল্প শুনতে চাইল। তিয়াশা বলল, দাদু, আমাদের পরিবার এত অ্যাডভেঞ্চারাস, আমরা কি আরও রহস্য খুঁজতে পারি? শ্বশুরজি হাসলেন, হয়তো আছে আরও রহস্য, কিন্তু সেগুলো খুঁজে বের করার দায়িত্ব এখন তোমাদের। রিয়ান বলল, আমি এই পুরো ঘটনাটা লিখে রাখব, যাতে পরবর্তী প্রজন্ম এই গল্প জানতে পারে। শ্বশুরমা, যিনি এতক্ষণ চুপচাপ বসেছিলেন, হঠাৎ বললেন, তোমরা জানো, আমারও একটা রহস্য আছে। আমরা সবাই তাকিয়ে তাকালাম। শ্বশুরমা একটা পুরনো চাবি বের করলেন, বললেন, এই চাবি আমার মা আমাকে দিয়ে গেছেন। বলেছেন এই চাবি দিয়ে খোলা যায় আমাদের গ্রামের বাড়ির একটা পুরনো আলমারি। সেই আলমারিতে নাকি আমাদের পরিবারের আরও অনেক গোপন কথা লুকানো আছে। আমরা সবাই অবাক হলাম। শ্বশুরজি বললেন, তুমি এতদিন এটা বলনি কেন? শ্বশুরমা মৃদু হাসলেন, আমি ভাবতাম এটা শুধু একটা গল্প, কিন্তু তোমরা যখন এত বড় একটা রহস্য খুঁজে বের করলে, আমি বুঝলাম আমার মায়ের কথাও সত্যি হতে পারে। সৌরভ বলল, তাহলে আমরা গ্রামের বাড়িতে যাব, সেই আলমারি খুঁজে বের করব? আমি বললাম, হ্যাঁ, আমরা সবাই মিলে যাব, এটা একটা পারিবারিক অ্যাডভেঞ্চার হবে। পরের মাসে আমরা সবাই মিলে গ্রামে গেলাম। সেই পুরনো বাড়িটা অনেক বছর ধরে তালাবদ্ধ ছিল। আমরা তালা খুলে ভেতরে ঢুকলাম। বাড়িটা ধুলোয় ভরা, কিন্তু এখনও শক্তপোক্ত। আমরা সেই আলমারি খুঁজে পেলাম। এটা একটা বিশাল কাঠের আলমারি। শ্বশুরমা তার চাবি দিয়ে তালা খুললেন। আলমারির ভেতরে অনেক পুরনো কাগজপত্র, বই, চিঠি। রিয়ান একটা চিঠি পড়তে লাগল। হঠাৎ সে চিৎকার করে উঠল, দাদু, এই চিঠিতে লেখা আমাদের পরিবার নাকি কোনো রাজার বংশধর। আমরা সবাই ভিড় করে চিঠিটা পড়তে লাগলাম। সত্যিই চিঠিতে লেখা ছিল আমাদের পরিবারের পূর্বপুরুষরা কয়েকশো বছর আগে একটা ছোট রাজ্যের শাসক ছিলেন, কিন্তু একটা যুদ্ধে হেরে যাওয়ার পর তারা সাধারণ মানুষ হয়ে গিয়েছিলেন। তিয়াশা বলল, মানে আমরা রাজকন্যা? আমি হেসে বললাম, না মা, আমরা এখন আর রাজারানী নই, কিন্তু আমাদের শিকড়টা জানা গেল। আমরা পুরো দিনটা সেই আলমারি থেকে জিনিস বের করে পড়তে লাগলাম। প্রতিটা চিঠি, প্রতিটা নথি আমাদের পরিবারের ইতিহাসের একটা অংশ। সন্ধ্যায় ফেরার সময় শ্বশুরজি বললেন, আজ আমি বুঝলাম, আমাদের আসল ধন সোনারূপা নয়, আমাদের আসল ধন হল আমাদের ইতিহাস, আমাদের শিকড়, আমাদের পরিবার।
আমি মাথা নাড়লাম। হ্যাঁ বাবা, এবং এই ধন আমরা পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেব। বাড়ি ফেরার পর আমরা সিদ্ধান্ত নিলাম একটা পারিবারিক মিউজিয়াম তৈরি করব। আমাদের বাড়ির একটা রুমে সব পুরনো জিনিস, ছবি, চিঠি সাজিয়ে রাখব, যাতে আমাদের বাচ্চারা এবং তাদের বাচ্চারা জানতে পারে তাদের শিকড় কোথায়। রিয়ান দায়িত্ব নিল পুরো সংগ্রহটা ডিজিটাল করার। সে প্রতিটা ছবি স্ক্যান করল, প্রতিটা চিঠি টাইপ করল, তৈরি করল একটা ওয়েবসাইট যেখানে আমাদের পরিবারের পুরো ইতিহাস আছে। তিয়াশা একটা প্রজেক্ট করল স্কুলে, তার পরিবারের ইতিহাস নিয়ে। সে প্রথম পুরস্কার পেল। সৌরভ আমাকে বলল, মিতালি, তুমি না থাকলে এইসব কখনো সম্ভব হতো না। তুমি শুধু আমার স্ত্রী নও, তুমি এই পরিবারের একটা অপরিহার্য অংশ। আমার চোখে জল এসে গেল। এটাই ছিল আমার সবচেয়ে বড় পুরস্কার। মাস গড়িয়ে বছর হল। শ্বশুরজি আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছিলেন, কিন্তু তিনি সুখী ছিলেন, কারণ তিনি জানতেন তার পরিবারের ঐতিহ্য এখন নিরাপদ হাতে আছে। একদিন তিনি আমাকে ডেকে বললেন, মিতালি, তুমি জানো, সেই রাতে ছাদে যখন আমি তোমার পাশে গিয়ে শুয়েছিলাম, আমি তোমাকে পরীক্ষা করছিলাম। আমি অবাক হলাম। পরীক্ষা? তিনি হাসলেন। হ্যাঁ, আমি দেখতে চাইছিলাম তুমি কতটা সৎ। যদি তুমি সেই কবিতাগুলো দেখে ভুল পথে যেতে, তাহলে আমি বুঝতাম তুমি সঠিক মানুষ নও। কিন্তু তুমি সঠিক কাজটাই করেছিলে, তুমি প্রত্যাখ্যান করেছিলে। সেই মুহূর্তে আমি বুঝেছিলাম যে তুমিই সঠিক উত্তরসূরি। আমি হাসলাম। তাহলে সবকিছুই পরিকল্পিত ছিল? তিনি বললেন, হ্যাঁ, আমার দাদা যেমন আমার বাবাকে পরীক্ষা করেছিলেন, আমার বাবা যেমন আমাকে পরীক্ষা করেছিলেন, আমি তোমাকে পরীক্ষা করেছিলাম, এবং তুমি উত্তীর্ণ হয়েছ। আমি তার হাত ধরলাম। ধন্যবাদ বাবা, আমাকে বিশ্বাস করার জন্য। কয়েক মাস পর শ্বশুরজি মারা গেলেন, কিন্তু তিনি শান্তিতে মারা গেলেন, কারণ তিনি জানতেন তার কাজ শেষ হয়েছে। তার পরিবারের ঐতিহ্য এখন নিরাপদ হাতে আছে। তার শেষকৃত্যের দিন আমরা সেই ডায়েরিটা তার সাথেই রেখে দিলাম এবং একটা নতুন ডায়েরি শুরু করলাম। এই ডায়েরিতে আমরা লিখব আমাদের নতুন গল্প, নতুন অ্যাডভেঞ্চার। আজ ৫ বছর পর আমি আমাদের সেই পারিবারিক মিউজিয়ামে বসেই গল্প লিখছি। রিয়ান এখন বিয়ে করেছে, তিয়াশা কলেজে পড়ে। তারা দুজনেই তাদের শিকড় নিয়ে গর্বিত। এবং সবচেয়ে বড় কথা, আমরা একটা ঐতিহ্য তৈরি করেছি। প্রতি বছর আমাদের পরিবারের সবাই মিলে একটা দিন কাটাই সেই গ্রামের বাড়িতে। নতুন প্রজন্মকে শেখাই তাদের ইতিহাস, কারণ আমরা জানি যে নিজের শিকড় জানে সে কখনো হারায় না। সেই রাতে ছাদে তারার আলোয় যে রহস্যের সূচনা হয়েছিল, সেই রহস্য এখন আমাদের পরিবারের সবচেয়ে বড় শক্তি, এবং আমি গর্বিত যে আমি সেই রহস্যের একটা অংশ। আর হ্যাঁ, সেই রাতে যে পানি বের হবার কথা বলা হয়েছিল, সেটা ছিল আমার চোখের পানি, কারণ আমি বুঝেছিলাম আমি শুধু একটা পরিবারের অংশ নই, আমি একটা ঐতিহ্যের ধারক। এবং সেই অনুভূতি এতটাই তীব্র ছিল যে চোখের পানি আটকানো সম্ভব ছিল না। এই ছিল আমাদের গল্প, একটা পরিবারের, একটা ঐতিহ্যের, এবং একটা নারী যে তার শ্বশুরবাড়িতে শুধু একজন বধূ হয়ে আসেনি, হয়ে উঠেছিল সেই পরিবারের ইতিহাসের রক্ষক।